প্রান্তরেখার পথিক পর্ব 1 থেকে 12 অন্তিম ফারহানা ইসলাম সূচি। যান্ত্রিক শহরে মানুষ যন্ত্রের মতোই ছুটে চলে প্রতিনিয়ত। প্রয়োজনে অপ্রয়োজনে ছুটে চলছে সকলে, ভার্সিটির ক্যাম্পাসেও তাই। কিছু শিক্ষার্থী ছুটছে ক্লাস অ্যাটেন্ড করার জন্য, আর কেউ বা বাড়ি ফেরার তাড়ায়। পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষার্থীরা। ক্লাস টাইম শেষ করে অনেকেই গ্রুপ ধরে বসে রয়েছে মাঠের সবুজ ঘাসের উপর। নিত্যদিনের মতো অনেকে গানও ধরেছে, তবে অন্য সকল দিনের মতো আজ আর সেসব মন কাড়ল না রাদিফের। ভাদ্র মাসের গরমে নাজেহাল অবস্থা সকলের। 3 বন্ধু বটগাছতলা বসে আছে। বেশ কিছুক্ষণ যাবৎ ইফতি আর সাদি খেয়াল করছে তাদের প্রিয় বন্ধুর মুখে আজ কোনো রা নেই, কারণ জানতে চেয়েও বেশি সুবিধা করতে পারছে না তারা। হুট করে এক মেয়ে দৌড়ে উপস্থিত হয় সেখানে। হাঁপাচ্ছে মেয়েটা। পানি দে ইফতি, পানি দে আমাকে। কপাল কুঁচকে পানি এগিয়ে দেয় ছেলেটা। সাদি বলল, হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? দৌড়াতে হবে কেন, হেঁটেও তো আসতে পারিস গাধি। ব্যস্ত ভঙ্গিমা মেয়েটার। তোরা ক্লাসে গেলি না কেন? জানিস ইরা কি বলল? রাদিফ তখনও নিরুত্তর। ইফতি আর সাদি একসরে জানতে চায়, কি বলল? জানিস বাড়ি থেকে নাকি ইরার বিয়ে ঠিক করেছে। ছেলে দুটো হতভম্ব। ইরা তুখার ছাত্রী, তার পরিবার বেশ শিক্ষিত, এখনই তার বিয়ে ঠিক করার কথা না। কি? কার সাথে? কবে? কখন? এদের প্রশ্ন শুনে আখি মাথা চুলকায়। এই রে, সে তো আগে পিছে কিছু না শুনেই এসে পড়েছে। এই মানে আমি তো বিয়ের কথা শুনেই দৌড়ে এলাম তোদের জানাতে। কথা শোনা মাত্রই মাথায় গাঁটটা মারল ইফতি। শুধু শুধু কি তোকে গাধি বলি? সাদি বিরক্ত হয় এদের কাণ্ডে। এগিয়ে যায় রাদিফের সামনে। কিরে, ইরার নাকি নিয়ে ঠিক হয়েছে? জানিস কিছু তুই? ছেলেটা তবুও চুপ। এবার ক্ষেপে গেল ইফতি। এই শালা, এই কার সুখে মৌনব্রত পালন করছিস? কিরে, তোরা এত চেঁচামেচি করছিস কেন? ইতিমধ্যে ইরা এসে উপস্থিত হয় সেখানে। ইরাকে দেখে ইফতি এগিয়ে যায়। কি শুনছি তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? কার সাথে, কেমনি, কি মামা? ইরা তাকায় বটগাছ তলায় বসে থাকা রাদিফের দিকে। ছেলেটা এদের কিচ্ছু বলেনি। ছোট এক শ্বাস ফেলে কিছু বলতে যাবে তার আগেই, কেন করলি এমনটা ইরা? তুই তো আমার দিকটা বুঝতে পারতিস। নিজ থেকে না করে দিতে পারতিস। জানিসই তো বাবার সামনে আমার কথা খাটে না। আমি আমার পরিবারের বিরুদ্ধে কিছু করতে পারবো না। লেখাপড়ার কথা বলে এড়িয়ে যেতে চেয়েছি, তবে লাভ কিছুই হয়নি। এদের দুইজনের কথোপকথনে ইফতি, সাদি আর আখির যেন নীরব দর্শক। কিছুই বুঝতে পারছে না এরা কি বলছে। ধৈর্য সীমা পেরিয়ে ইফতি চেঁচিয়ে ওঠে, কি হচ্ছে এখানে, বলবি কিছু? তার থেকেও জোরে চিৎকার করে উঠে রাদিফ, আমার সাথে বিয়ে ঠিক হয়েছে ইরার। 3 জনের মাথায় যেন বাজ পড়ল। এ কেমন কথা? এর জন্য সকাল থেকে রাদিফ মুখ তালাবদ্ধ করে রেখেছে। কারো মুখে রা নেই। নাদিয়ার সাথে আমার 3 মাসের সম্পর্ক ইরা। মেয়েটাকে কি জবাব দেব আমি? এই সিরিয়াস মুহূর্তে সাদিয়ার কথা উঠায় তেলে বেগুনে জ্বলে উঠে সাদি, তুই ওই নাদিয়া পাদিয়ার সাথে ইরার তুলনা করছিস? তোর প্রাণপ্রিয় সাদিয়া কয়েকটা ধরে কয়েকটা ছাড়ে হিসাব আছে। রাদিফ রাগ করে কিছু বলতে যাবে, কিন্তু ইরা থামিয়ে দেয়। দেখ রাদিফ, তোর আর নাদিয়ার সম্পর্কের কথা চিন্তা করে আমি না করতে চেয়েছিলাম, কিন্তু রফিকুল চাচ্চু আর বাবা নাকি আমাদের ছোটবেলাতেই বিয়ে ঠিক করে রেখেছিল। এরপর তো আর কথা চলে না। রাদিফ কিছু বলে না। রাদিফের মুখাবয়ব দেখে ইরার মন আকাশে মেঘ জমে। রাদিফের বাবা আর ইরার বাবা বন্ধু, সেই কারণেই রাদিফ আর ইরা ছোটবেলার বন্ধু। ছোটবেলায় রাদিফ আর ইরার বিয়ে ঠিক করে রাখা হয়েছিল, তবে তারা দুইজনে জানত না এ বিষয়। রাদিফ আর ইরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। ইরার ভাবনার মাঝে ভেসে আসে রাদিফের কণ্ঠ, দেখ ইরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমরা বন্ধু, অন্য নজরে কখনো দেখিনি তোকে। নাদিয়াকে পছন্দ করতাম, এখন ওর সাথে সম্পর্ক। তুই কি নাদিয়াকে ভালোবাসিস? রাদিফকে কথা শেষ করতে না দিয়ে ইরা প্রশ্ন করে। ইরার এহেন প্রশ্নের রাদিফ চুপ করে যায়। নাদিয়া মেয়েটাকে ফার্স্ট দেখে ভালো লেগেছিল তার, পরে প্রেমের প্রস্তাব দিলে রাজি হয়ে যায় মেয়েটি। রাদিফ তো নিজের মধ্যে নাদিয়ার জন্য ভালোবাসা অনুভব করেনি কখনো। ইরা নিজের প্রশ্নের জবাব না পেয়ে বলতে থাকে, দেখ রাদিফ, নিজেকে সময় দে। তুই কি নাদিয়াকে সত্যি ভালোবাসিস? যদি তাই হয় আমি যে কোনো মূল্যে বিয়েটা ভেঙে দিব।
বলি আর দেরি করে না ব্যস্ত পায়ে হাঁটা ধরে এখানে তার দমবন্ধ হয়ে আসছে। সাদিক তাকিয়ে থাকে ইরার যাওয়ার পানে। আর কেউ না জানুক সে তো জানে ইরা সেই স্কুল জীবন থেকেই রাদিফকে পছন্দ করে। রাদিফ, বিয়েতে তোর আপত্তি থাকলে করিস না, তবে নাদিয়া মেয়েটা ভালো না। এতদিন ভেবেছি তুই টাইম পাস করছিস, সে ভেবে কিছু জানায়নি। ইফতির কথায় রাদিফের কপালে চিন্তার ভাঁজ। কি প্রমাণ আছে তোর কাছে? একটু আগে নাদিয়াকে পুরাতন ভবনে যেতে দেখেছি, সেখানে তার কি কাজ থাকতে পারে? থাকতেই পারে কোনো কাজ। তুই এভাবে মানবি না। এই শাদি ধর তো বেটাকে আজ দেখিয়ে নিয়ে আসি। বাসায় প্রবেশ করেই দেখতে পায় রাদিফের মা এসেছে। এগিয়ে যায় ইরার, কুশল বিনিময় করে তার সাথে। ইরাকে ডেকে লতিফা বেগম ডেকে পাশে বসান। দেখ তো ইরা পছন্দ হয় নাকি তোর? পাশে থেকে লাল খয়েরি রঙের বেনারসি শাড়ি দেখিয়ে বললেন কথাটি, অনেক বেশি সুন্দর চাচি, নিশ্চিত তুমি পছন্দ করেছ। লতিফা বেগম খুশিতে গদগদ হয়ে উত্তর করে, হ্যাঁ রে, তোর চাচ্চুর আর সময়ের কথায় আমি একাই সব কেনাকাটা করেছি। ইরার মুখে তখনও লোক দেখানো হাসি বিদ্যমান। বড় এক শ্বাস নেয় সে। চাচি, বলছিলাম কি রাদিফের মতোটা নিলে ভালো হতো না? রাদিফের আবার মতো কি রে? ওর বাবা যা বলবে তাই। একটা মাত্র ছেলে আমার, যাকে তাকে ছেলের বউ বানাবো নাকি? কি বুঝে ওই ছেলের জীবনের? তুই চিন্তা করিস না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আরও কিছুক্ষণ বসে থেকে উঠে রুমে চলে যায় ইরা। রুমে যেতেই মুখে থাকা হাসি মিলিয়ে যায়। নিজের প্রিয় মানুষকে পেতে যাচ্ছে সে, তবুও যেন মন থেকে খুশি হতে পারছে না। তার একমাত্র কারণ তার প্রিয় মানুষ তাকে চাচ্ছে না, সে তো চাচ্ছে অন্য একজনকে। ক্যাম্পাসের পুরাতন ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে আছে রাদিফ। সে মোটেও আসতে চায়নি। ইফতি আর শাদি জোর করে নিয়ে এসেছে। এগিয়ে যায় তিনজনের, দ্বিতীয় তলায় উঠতেই টনক নড়ে রাদিফের। এখানে নাদিয়ার কি কাজ থাকতে পারে? তৃতীয় তলায় উঠতেই অপ্রত্যাশিত এক দৃশ্য দেখা দেয়। রাদিফের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। নাদিয়া একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তে ব্যস্ত। এক মুহূর্ত দেরি করে না রাদিফ নেমে যায় সেখানে থেকে। সে তার নিজেকে ঘৃণা হচ্ছে, এমন একটা মেয়ের সাথে 3টা মাস প্রেমের সম্পর্কে ছিল। আর কিছু না ভেবে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পেছনে থেকে ইফতি আর শাদি ডাকছে তাকে, তবুও থামার নাম নেই। বাড়িতে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলেই চলে গেল নিজের রুমে। কল করলো ইরাকে। রিং হতেই ফোন পিক করলো মেয়েটা, যেন তার কলের অপেক্ষাতেই ছিল। আমি কাউকে ভালোবাসি না ইরা, আমি তোকে বিয়ে করতে রাজি। ইরার খটকা লাগে। রাদিফের কণ্ঠ যেন কেমন শোনাচ্ছে তার কাছে। রাদিফ, তুই ঠিক আছিস? নিঃশব্দে হাসে ছেলেটা। ইরার এই স্বভাবটা ছোটবেলা থেকেই মেয়েটা কেমন করে সে সব বুঝে যায়। হ্যাঁ, আমি ঠিক আছি, তবে তোর সাথে সামনাসামনি দেখা করা দরকার। টুকটাক কথা বলে ফোন রেখে দিল রাদিফ। নিচের দোতলা থেকে নিচে নেমে এলো। ছেলেকে দেখে শরবত হাতে এগিয়ে আসেন। আঁচল দিয়ে ঘাম মুছে দেন। শোন, আজকে সন্ধ্যায় ইরাদের বাড়িতে যাব আমরা ডেট ঠিক করতে। বেশি সম্ভব শুক্রবারেই উঠিয়ে নিয়ে আসবো ইরাকে। আজই তো বুধবার, আর হাতে মাত্র একদিন। এত তাড়াতাড়ির কি আছে বুঝলাম না, একটু সময় দেবে তো আমাদের? বিয়ের পর অনেক সময় পাবি। মায়ের উত্তর যেন প্রস্তুত থাকে সদাই। রাদিফ আর কথা বাড়ায় না। তখনই ফোনেটা বেজে উঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বিরক্তি যেন বেড়ে গেল। নাদিয়া মেয়েটা কল করছে। কল না ধরে ব্লক করে দিল ডিরেক্ট। নিজের প্রতি বিরক্ত লাগছে। কি মেয়ের সাথে সম্পর্কে ছিল সেছি। প্রেমিকার সাথে অন্য এক ছেলের ওইরকম এক দৃশ্য দেখার পরও তার বিন্দুমাত্র কষ্ট লাগেনি, বরং ঘৃণা হচ্ছিল নিজের প্রতি। ইরার রুমে বসে আছে রাদিফ। সন্ধ্যার পরই রাদিফকে নিয়ে তার বাবা মা এসেছে ইরাদের বাসায়। বড়রা সকলের ড্রয়িং রুমে বসে বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করছে। তাকে পাঠানো হয়েছে ইরার সাথে একান্ত কথা বলতে। রাদিফ ভেবে পায় না ইরার সাথে সে একান্ত কথা কি বলবে। তাদের জীবনে কি এমন কিছু আদৌ আছে যা দুইজনে জানে না? নেই তো, সকল কিছুই তাদের নখদর্পণে। ছোট থেকে বড় হওয়া তাদের একসাথেই। ভাবনার মাঝেই ইরা রুমে উপস্থিত হয়। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলে, নে তোর চা। উফ, এত গরম পড়েছে আজ। আজ বাদে কাল বউ হবি আমার, তুই তুকারি করছিস কেন? রাদিফের কথায় খানিকটা লজ্জা পেল ইরা। তবে ছেলেটাকে বুঝতে দেওয়া যাবে না। মেয়েকে রাগ দেখাতে ভ্যাংচি কাটল।
তাই বলে কি তোকে এখন ওগো কি গো হে গো বলতে হবে? পারবো না আমি। রাদিফ কপাল কুঁচকে ফেলে এই মেয়ে তো তাকে 2 পয়সার সম্মান দিবে না আর না কখনো দিয়েছে। অথচ ছেলেটা জানেই না মেয়েটা তার জন্য আদর্শ বউ হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে রাদিফ মুখ খুলে, দেখ ইরা তুই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে অদ্বিতীয়, তবে এক ছাদের নিচে আমাদের জীবন কেমন হবে আমরা জানি না। তাই আমার কিছু সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে, আশা করি তুই আমার দিকটা বুঝবি। রাদিফের ইঙ্গিত বুঝতে সময় লাগে না ইরার, তবে অনুভূতি বোঝা মুশকিল। অনুভূতি প্রকাশে বরাবরই ব্যর্থ মেয়েটা নিজেকে সামলে বলে, আমি যেন মরেই যাচ্ছি বউয়ের অধিকার পাওয়ার জন্য। রাদিফ কিছু বলতে যাবে তার আগেই তাদের ডাক চলে আসে, চলে যায় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ইরার বিয়ে হয়ে যাচ্ছে, আচ্ছা আমার মা বাবা কি আমাকে চোখে দেখে না বিয়ে দেওয়ার জন্য? আখির কথায় ভ্রু কুঁচকে প্রশ্ন করে ইফতি, তোকে কে বিয়ে করবে, গাজী? অবশ্যই করবে, আমি কি কম সুন্দরী নাকি? বলেই ভাব নেয় মেয়েটা, এত বিয়ে বিয়ে করছিস কেন বলতো? লেখাপড়া খুব প্যারা দিচ্ছে আজকাল, এর থেকে বিয়ে করা দের ভালো দোস্ত, ছাই দিয়ে $2 দিলেই পাতিল পরিষ্কার। আখির কথায় হেসে দেয় সকলে, ইরা বলে উঠে, কাল সময়ের মতো চলে আসিস কিন্তু সকলে, আখি মেয়েপক্ষ থাকবে আর তোরা দুজন রাদিফের সাথে বরপক্ষ থেকে আসবি। তাই না রাদিফ? খুব। ফোনের স্ক্রিনে তাকিয়েই উত্তর করে রাদিফ, নীরব এক দীর্ঘশ্বাস ফেলে ইরা। বিয়ের কথা হচ্ছে থেকে ছেলেটা কেমন চুপচাপ, কারোর সাথে কথা বলে না তেমন, ইরার সাথে তো নাই। মাঝে মাঝে ইরার আফসোস হয় ভালোবাসার মানুষ পেতে গিয়ে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না তো। সাদি অবকলন করছে ইরার মুখাবয়ব কেমন শান্ত হয়ে গেছে মেয়েটা। ইরা তো নিজের ভালোবাসা পেতে যাচ্ছে তবুও এত মলিনতা কেন তার মুখ জুড়ে। সাদি এগিয়ে যায় ইরার দিয়ে, ইরা আয় তো আজ তোকে ভেলপুরি খাওয়াতে নিয়ে যাব। কেন কেন ইরা একা কেন, আমিও খাবো। তোকে কাল খাওয়াবো, ইরা আয় তো। কাউকে কিছু বলতে না দিয়ে ইরাকে এক প্রকার টেনে নিয়ে যায় সাদি সেখানে থেকে। ভেলপুরি অর্ডার দিয়ে পাশে থাকা টুলে গিয়ে বসে দুইজনে। এখনো ইরা মেয়েটা অন্যমনস্ক। ইরা, হ্যাঁ বল, কি হয়েছে ঠিক করে বলতো? রাদিফ তোর এত দিনের ভালোবাসা ওকে পেতে চলছিস তবুও তোর মুখ জুড়ে মলিনতা কেন এত? সাদি আমার কেন যেন মনে হচ্ছে আমি ভালোবাসা পেতে গিয়ে আমার বন্ধুত্ব হারিয়ে ফেলছি। দেখো না যে রাদিফ বক বক করে আমার মাথা খেয়ে ফেলতো, আজ সে রাদিফ চুপ হয়ে গিয়েছে। প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলছে না। আমার কষ্ট হচ্ছে সাদি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দমবন্ধ লাগছে, আমি আমার আগের রাদিফকে ফিরে পেতে চাই। একদমে কথা বলে থামে মেয়েটা, চোখের কোণে পানির উপস্থিতি স্পষ্ট। দেখ ইরা, তুই রাদিফকে ভালোবাসিস কিন্তু ও তো তেমন কিছু ভাবেনি কখনো, তাই হয়তো মেন্টালি ডিস্টার্বড হয়ে আছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এবার ভেলপুরি খেয়ে বাড়ি যা তো, একটু নিজের যত্ন নিয়ে গিয়ে, কালকে কিন্তু তোর বিয়ে। ইরা জানে সাদি তাকে স্বাভাবিক করার জন্য বলছে কথাগুলো, তবুও স্বভাবস্বরূপ হাসল খানিকটা। সাদি রিকশা ঠিক করে দিল, ইরা রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। মনে প্রাণে চাচ্ছে যেন সাদির কথা মতো সব ঠিক হয়ে যায়। এতগুলো বছর নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে শুধুমাত্র তাদের বন্ধুত্বে, যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। রাদিফকে নিজের করে পাওয়ার থেকে যে বন্ধুত্বটা টিকিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ ইরার কাছে। ভাদ্র মাসের তপ্ত রোদ আজ যেন ফিকে পড়েছে, সকাল থেকে আকাশ জুড়ে মেঘের বিচরণ। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ কিছুক্ষণ হলো, লাল খয়েরি বেনারসি পরে বউ সেজে বসে আছে ইরা। মুখে হালকা প্রসাধনী ছোঁয়া। মুখ দেখে তার অনুভূতি বোঝার উপায় নেই, নিত্যদিনের মতোই। জুম্মার নামাজ পরেই রাদিফের বাড়ি থেকে বরযাত্রী আসবো ইরাদের বাড়ি। ইরা জানে না রাদিফের মনোভাব 2 দিনের পর আর তেমন কথা হয়নি দুইজনের। সে আপাতত একা বসে রয়েছে তার রুমে, ইলার ছোট বোন ইলা আর আখি মিলে গেট ধরবে সেই প্রস্তুতি নিচ্ছে। ইলার ভাবনার মাঝেই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে ইলা। অপর রাদিফ ভাইয়াকে শুভ্র রাঙা পাঞ্জাবিতে যা লাগছে না, তুই দেখলে টাস্কি খাবি। ইলার কথায় আনমনেই হাসে ইরা, ছেলেটাকে আজ বুঝি বেশি সুন্দর লাগছে। দেখতে চাচ্ছে মেয়েটা, তবে এখন কি আর সেই সুযোগ আছে? সকাল থেকে ইলা মেয়েটা না খাওয়া, তার নাকি খাবারের গন্ধে পেট ভরে আসছে।
এই তো কিছুক্ষণ আগে কাজী এসে বিয়ে পড়িয়ে গেল। ইরা বসে আছে কিন্তু তার ভাবনা সে রাদিফ নামক পুরুষেই শুরু আর তার মাঝেই শেষ। তার ভাবনার মধ্যেই রাদিফকে তার রুমে নিয়ে আসা হলো। ছেলেটাকে এত মারাত্মক লাগছে কেন? নাকি শুধু তার চোখেই ছেলেটা অতিমাত্রার সুদর্শন বুঝতে পারে না ইরা। ইরা আর রাদিফকে পাশাপাশি বসানো হয়েছে। ইরা ফিসফিস করে জিজ্ঞেস করে, এই রাদিফ দেখতো আমাকে কেমন লাগছে? রাদিফ তাকায় ইরার দিকে। মেয়েটা কেমন হাসি হাসি মুখ করে রেখেছে। সৌন্দর্যের দিক থেকে মেয়েটা নিতান্তই সাদামাটা, তবুও আজ ভিন্নরকম সুন্দর লাগছে রাদিফের কাছে ইরাকে। এটা কি তিন কবুলের টান? হয়তো তাই। ঘর জুড়ে রজনীগন্ধা আর গোলাপ ফুলের গন্ধে মম করছে। বিছানার মাঝখানে ইরাকে বসিয়ে রেখে গেছে আঁকি। এখন তার কেমন অনুভূতি হওয়ার কথা বা কেমন অনুভূতি হচ্ছে কিছুই যেন ঠাউর করে উঠতে পারছে না মেয়েটা। আচ্ছা, রাদিফের অনুভূতি কেমন হবে তাকে এই রূপে দেখে? সে কি প্রেমিক পুরুষের মতো বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার অভিনয় করে হাসানোর চেষ্টা করবে আমাকে? নিজের ভাবনায় নিজেই হেসে উঠে, আদৌ কি তা সম্ভব? ছেলেটা তো তার সাথে কথাই বলে না। সংসেজে বসে আছিস কেন? তোর কি বাসর করার শখ হয়েছে? চমকে দরজায় তাকায় ইরা। রাদিফ দাঁড়িয়ে। নিজের ভাবনায় এতটাই মুশকুল মেয়েটা যে রুমে কারো উপস্থিতিও টের পায়নি। সেই জন্য ঠিকঠাক শুনিতেও পায়নি ছেলেটা কি বলেছে তাকে। কি বললি? শুনতে পায়নি। এই এই তুই আমার সাথে তুই তুকারি করছিস কেন? তুই না আমার বিয়ে করা বউ? ও, তাই বুঝি। বিয়ে করা বউকে কেউ এত রাত অবধি অপেক্ষা করায় না। কিছুটা দমে গেল রাদিফ। হ্যাঁ, তাই তো, রাত 1টা বাজতে চলল। তো ঘুমিয়ে যেতে আমি কি মানা করেছি? এত কথা না বাড়িয়ে ওয়াশরুমে যা, নর্মাল কাপড় পরে আয়। ইরা বিনা বাক্যে নেমে যায় ফ্রেশ হতে। রাদিফের ফোনটা সেই তখন থেকে বেজেই চলেছে। সেদিন নাদিয়াকে ব্লক করার পর বিভিন্ন নাম্বার থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছে। রাদিফ ফোন বন্ধ করে রেখে দেয়, সবকিছু নিয়ে যেন সে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। পাশে থাকা ইরার ফোনটা বেজে উঠে। তাদের ফ্রেন্ড গ্রুপ থেকে কল এসেছে। ফোনটা হাতে নিয়ে কলে জয়েন হয় সে। স্ক্রিনে ভেসে আছে ইফতি আর আখির মুখ। কোনো একটা বিষয় নিয়ে হাহু করছে তারা। রাদিফকে দেখে চুপ মেরে যায় আকি। তবে ইফতি দমে না। কিরে মাম্মা, খবর কি? বউ রেখে বউয়ের ফোনে কি করছিস? রাদিফ এবার আর রেগে যায় না। বউ ফ্রেশ হতে গিয়েছে, আপাতত বউয়ের ফোনই কাছে। রাদিফের স্বাভাবিক রূপ দেখে আখি হতভম্ব। 2 দিন আগেও মুখ পেঁচার মতো করে রেখেছিলি বিয়ে করবি না বলে, আজই বউ বউ করছিস, লজ্জা লাগে না? আরে এটা তো আমাদের ইরার ক্রেডিট, তাই না রে রাদিফ? আজ একটা বউ নেই বলে বউ বউ করতে পারছি না। ধুর শালারা, ফোন রাখো বলি কল কেটে দিল রাদিফ। এদের মুখের ভাষা অন্যদিকে চলে যাওয়ার আগেই কেটে পড়া ভালো। বেশ অনেকক্ষণ বাদে ইরা বেরিয়ে এলো। রাদিফের হাতে তখনও ইরার ফোন। কে কল দিয়েছিল? রাদিফ। রাদিফ এ প্রশ্নের উত্তর দেয় না, বরং পাল্টা প্রশ্ন করে, ইমন কে? ইরা। ইরা ব্রু কুচকায় হঠাৎ এই প্রশ্ন। আরে ইমন তো আমার খালাতো ভাই হয়। তোর সাথে দেখা হয়েছে তো তোর মনে নেই? ওর সাথে তোর এত কি কথা? ইরার কুচকানো ভ্রু আরো সংকুচিত হয়। রাদিফ তো কখনো এভাবে জিজ্ঞাসাবাদ করে না তাকে। এমন এই আমরা সমবয়সী সে হিসেবে। সমবয়সী বলেই কথা বলতে হবে? বালের লজিক দেখাও তুমি আমাকে। ইরা অবাকের উপর অবাক হচ্ছে কোন রাদিফ পরক্ষণেই কিছু একটা ভাবে। মুচকি হাসি এসে ধরা দেয় ইরার মুখে। রাদিফ, আর ইউ জেলাস? বালের জেলাস আমি সর সামনে থেকে। ইরা হাসতে থাকে। সে বুঝেছে রাদিফ জেলাস হচ্ছে তার বিষয়। ইরাকে হাসতে দেখে রাদিফ ভ্রু কুঁচকায়। বিছানার মাঝখানে কলবালিশ রাখা। এই দেখ, এই পাশে তুই, এই পাশে আমি। একদম কাছে ঘেঁষবি না বলে দিলাম। আমার সময়ের প্রয়োজন। ছাতার মাথা আলাপ জুড়ে দিয়েছিস সেই থেকে। সময় প্রয়োজন, সময় প্রয়োজন, সব সময় এক কথা। আমি কি তোর ঘাড়ে চড়ে বসে রয়েছি স্ত্রীর অধিকারের জন্য? ফাউল একটা। হতভম্ব রাদিফ সে রেগে যাওয়ার মতো কি বলল এখানে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই নামাজে দাঁড়িয়ে যায় ইরা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে সে এখন, ভালোবাসার মানুষকে জীবনে এনে দেওয়ার জন্য। মাঝরাত নিস্তব্ধে ঘেরা রাস্তাপাট। সোডিয়ামের হলুদেটে আলো ছাড়া কোনো আলোর দেখা নেই। সেই নিস্তব্ধ রাস্তায় বসে সাদি সিগারেট ফুঁকছে।
সিগারেটের ধোঁয়ার মধ্যে দিয়ে বুকের ব্যথা উড়িয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিগারেট নাকি মনের দুঃখ কমাতে পারে? কই তাহলে তার কমছে না কেন? সকলের সামনে কঠিন হয়ে চলা ছেলেটাও যে আজ ভাগ্যের নির্মমতার শিকার। কথায় বলে না, একজন তার মনের মানুষ পেয়ে গেলে তৃতীয় পক্ষ কষ্ট পাবেই। সেই নিদারুণ কষ্ট অনুভব করছে ছেলেটা। সেই কলেজ জীবন থেকে ইরাকে পছন্দ করে ছেলেটা, কিন্তু কখনো সাহস করে বলা হয়ে ওঠেনি। যেদিন সে জানতে পেরেছিল ইরা রাদিফকে ছোট থেকে পছন্দ করে, সেদিন শাদী ভেঙে পড়ছিল। আমাদের সমাজে একটা কথা বেশ প্রচলিত, ছেলেদের নাকি কাঁদতে হয় না। সেই বাধা নিয়ম ভেঙে আকাশ পাতাল কাঁপিয়ে কান্না করেছিল ছেলেটা। সেটা কেউ শুনতে পায়নি, কেউ না। তারপর থেকে নিজেকে গুছিয়ে নিয়ে শুরু করেছিল ছেলেটা, গুছিয়ে নিয়েছিল। তবে আজকে তার খুব কষ্ট হচ্ছে, খুব। ভালোবাসায় এত দহন কেন ইরাবতী? আমি যে এই দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় শাদীর আত্মচিৎকার শোনার মতো কেউ নেই। মন মস্তিষ্ক যেন যুদ্ধে নেমেছে, বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে তার ইরাবতী এখন অন্য কারো, তোর আর অধিকার নেই তাকে চাওয়ার। চিৎকার করতে থাকে ছেলেটা, তোমাকে আর চাইব না ইরাবতী, আর চাইব না। কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে ছেলেটা, মনে যাই থাকুক তাকে তো নিজেকে গুছিয়ে রাখতে হবে। তার মনের খনর সে কাউকে জানাতে চায় না। বিড়বিড় করব উঠে আর মনেই, আমার না হয়ে অন্যের হও, তবুও তুমি সুখে রও। ভোরের আলো ফুটতেই রাদিফের ঘুম ভেঙে যায়, পাশ ফিরে ইরাকে দেখতে পেয়ে। পিলে চমকে উঠে ছেলেটা, ইরা এখানে কেন? তার মস্তিষ্ক সচল হয়ে ওঠে, কালকেই তো তার আর ইরার বিয়ে হলো। আনমনে হাসে ছেলেটা, তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এখন তার বউ। ইরার মুখের দিকে তাকিয়ে আছে রাদিফ, মেয়েটাকে কেমন স্নিগ্ধ লাগছে। এক ধ্যানে তাকিয়ে থাকে ছেলেটা, ইরা নড়ে চড়ে উঠে হুট করে চোখ মেলে তাকায়। রাদিফ তড়িঘড়ি করে অন্য দিকে তাকায়। কি করছিলি রাদিফ? মেয়েটার ঘুম জড়ানো কণ্ঠ শুনে শীতল স্রোত বয়ে যায় পুরো শরীর জুড়ে। আজ হুট করে মেয়েটাকে এত মায়াবী লাগছে কেন? নিজেকে প্রশ্ন করে কোনো উত্তর পায় না ছেলেটা। গলা পরিষ্কার করে নেয়, বউকে দেখছিলাম। ইরা হতভম্ব, এটা কি আদৌ রাদিফ? তার কেমন সন্দেহ হচ্ছে। খুট করে উঠে বসে রাদিফের কপালে হাত রাখে ইরা, কই না তো, জ্বর তো আসেনি। ছাড় তো, আমার জ্বর আসতে যাবে কেন? আহারে, তোর নাদিয়ার কি হবে রে এবার? মেয়েকে দুঃখ প্রকাশ করে মেয়েটা তেতে উঠে, রাদিফ, যাবি তুই এখানে থেকে? আজ ইরা আর রাদিফ একসাথে ভার্সিটিতে এসেছে। ইরার মেজাজ আজ বেশ ফুরফুরে। দুজন একসাথেই এগিয়ে গেল বাকিদের উদ্দেশ্যে। বটগাছের কাছাকাছি আসতেই নাদিম বেশ জোরেই বলে ফেলে, এই কিরে তোরা আজই ক্যাম্পাসে এসেছিস? আমি ভাবলাম রাদিফ হয়তো 3 দিনেও দরজায় খুলবে না। ইরা লজ্জায় মরি মরি অবস্থা। তবে রাদিফ এগিয়ে যায় ইফতির দিকে, তবে রে আজ হচ্ছে তোর। রাদিফ ধরার আগেই ইফতি পোগার পার, রাদিফও কি কম যায় নাকি সেও পিছু ধাওয়া করছে। আখি আজকে ভার্সিটি আসেনি। ইরা এগিয়ে যায় সাদির পাশে। সাদি, তুই কি বলেছিলি রাদিফ নরমাল হচ্ছে আমার সাথে? সাদি তাকায় ইরার দিকে, খুশিতে কেমন চোখমুখ করছে মেয়েটায় মুখ। এই হাসি মুখের দিকে তাকিয়ে সে সারাটা জীবন পাড়ি দিয়ে দিতে পারবে। তুই সুখী হইরা, তোর সুখেই আমার সুখ। বলি ইরার মাথায় হাত রাখে ছেলেটা। পরক্ষণেই হাত সরিয়ে নেয়, তার এমনটা করার অধিকার নেই। পুকুরের পাশে দাঁড়িয়ে আছে রাদিফ, তার পাশেই নাদিয়া মেয়েটা। রাদিফ মোটেও আসতে চায়নি, নাদিয়া এক প্রকার বাধ্য করেই নিয়ে এসেছে তাকে। তুমি আমাকে ব্লক করে দিয়েছ কেন? আমার সাথে কোনো কন্ট্রাক্ট করছো না কেন? আমি বিয়ে করে নিয়েছি, আমার জীবনে আমার স্ত্রী ছাড়া অন্য কোনো নারী থাকুক তা আমি চাই না। তোমার আর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি প্রয়োজন মনে করছি না। বলিই পাশ কাটিয়ে চলে যেতে নেয় রাদিফ, কিন্তু নাদিয়া নামের অসভ্য মেয়েটা জড়িয়ে ধরে তাকে পেছনে থেকে দেখলে মনে হবে দুইজন দুইজনকে জড়িয়ে ধরেছে। আর হলো তাই। ঠিক সেই মুহূর্তে ইরা সেখানে উপস্থিত হয়। আগে পিছে কিছু না দেখে সেই মুহূর্ত দেখেই থমকে যায় ইরার পৃথিবী। আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় সেখানে থেকে। আর একটু সময় থাকলে হয়তো রাদিফের দেওয়া চড়টাও দেখতে পারত। আর একটু দেরি করলে হয়তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতো না। ইরা কোথায়?
পুকুরপাড় থেকে এসে ইরাকে না দেখে প্রশ্ন করে রাদিফ, তার প্রশ্নে ভ্রু কুঁচকায় সাদি। ইরা তো পুকুরপাড়ের দিকেই গেল, দেখা হয়নি তোর সাথে। রাদিফের মস্তিষ্ক সেকেন্ডে ধরে ফেলে সম্পূর্ণ বিষয়, ইরা তাহলে সেখানে ছিল। ইরা কি তাকে ভুল বুঝল? শীত শীত ব্যস্ত পায়ে নিজের রুমে প্রবেশ করে রাদিফ। ইরা নিচে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে, কেঁপে উঠছে খানিক বাদে বাদে। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা কান্না করছে। রাদিফ এগিয়ে যায়। ইরা, এই ইরা, আমাকে ভুল বুঝছিস তুই? রাদিফের কথায় মুখ তুলে তাকায় ইরা। ইরার সেই বিধ্বস্ত মুখ দেখে রাসিফের বুক ধপ করে উঠে, যেন ইরা আমাকে ক্লিয়ার করার সুযোগ। তোকে আমি বিয়ের আগে জিজ্ঞেস করেছিলাম তুই অন্য কাউকে ভালোবাসিস নাকি, জিগাইনি। তুই কেন স্বীকার করলি না? আজ আমার ওই দৃশ্য কেন দেখতে হলো? বল কেন দেখতে হলো? শেষের কথাগুলো চিৎকার করে বলতে থাকে ইরা, সে যেন এখন নিজের মধ্যে নেই। রাদিফকে কিছু বলতে না দিয়ে আবার বলা শুরু করে, তুই যদি একবার স্বীকার করতি তুই অন্য কাউকে ভালোবাসিস, আমি কখনো তোর জীবনে আসতাম না। তুই কেন বললি না আমাকে? ইরা, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? তোকে মেয়েটা জড়িয়ে ধরল আর তুই বলছস সম্পর্ক নেই? এবার গতি হারালো রাদিফ। এত রিয়েক্ট করার কিছু দেখছি না ইরা, তুই বেশি বেশি করছিস। ওর সাথে সম্পর্ক ছিল, আজ শেষ করে দিয়ে এসেছি। হুট করেই ইরা হাসতে থাকে, যেন পৃথিবীর সবচেয়ে মজার জোকস শুনেছে সে। হাসতে হাসতেই বলতে থাকে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি বেশি রিয়েক্ট করছি। জানিস রাদিফ, বিয়ের আগে আমার কোনো অধিকার ছিল না তোকে অন্য কারোর সাথে দেখেও কিছু বলতে পারিনি, আর না পেরেছি নিজের মনের কথা তোকে জানাতে। কিন্তু এখন, এখন তো আমার পূর্ণ অধিকার আছে রাদিফ। তোকে নিজের করে পাওয়ার পর নিজ থেকে একটা অধিকারবোধ জন্মেছে তোর প্রতি। রাদিফ কিছু বলতে মুখ খুলবে তার আগেই, উহু, রাদিফ আজকে বলতে দে আমায়। তোকে আমি সেই স্কুল জীবন থেকে ভালোবাসি রাদিফ। হ্যাঁ, ভালোবাসি। কখনো মুখ ফুটে বলতে পারিনি, পাছে যদি প্রিয় বন্ধু হারিয়ে ফেলি। সেই সুখ যে আমি নিতে পারতাম না রে, একজন্য কিছুই বলিনি। আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি না, তুই কেন সব সময়ের মতো বুঝে নিলি না আমাকে? তবে দেখ, তুই আমার চোখের ভাষা বুঝতে না পারলেও আশেপাশের অনেকে বুঝে গিয়েছিল আমার ইচ্ছার বিরুদ্ধেই। কই তাদের তো বলতে হয়নি, তুই কেন বুঝলি না? কেন বুঝলি না আমার চোখের ভাষা? এসব কথা তোকে আমি বলতাম না, ভেবেছিলাম তুই সম্পর্কটা মেনে নিলে তারপর বলবো, কিন্তু না, আজ মনে হলো তোকে আজই জানিয়ে দেওয়া উচিত। এরপর যদি আর সুযোগ না পাই। আমি আফসোস নিয়ে মরতে চাই না। রাদিফ কিংকর্তব্য বিমূঢ়। তার চোখে মুখে বিস্ময়ে ইরা তাকে ভালোবাসে। একটু আগে কি বলল ইরা, সে কি ঠিক শুনছে? এটা কিভাবে হয়? এত বছরেও কি সে ইরাকে বুঝতে ব্যর্থ? হাজার খানিক প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে, তার মাঝে ভেসে আসে ইরার কণ্ঠ। একদিন তোকে প্রান্তরেখার প্রতীক বানিয়ে চলে যাব বহু দূরে, সেদিন তুই খুব করে চাইলেও আমাকে আর পাবি না। বলে চলে যেতে নেয় সেখানে থেকে, তার আগেই রাদিফ ইরার হাত ধরে ফেলে। রাদিফ, ছাড়, আমি একা থাকতে চাই। হাত ছাড়ে না, বরং আরো নিজের কাছে আনে ইরাকে। এতদিন কেন মনের কথা জানাসনি? ইরা কথা বলে না, চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে মেয়েটার। রাদিফ আরেকটু কাছে নিয়ে আসে ইরাকে। মেয়েটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। খুব তো ভালোবাসি ভালোবাসি করছিস, আমার ভালোবাসার গভীরতা সহ্য করতে পারবি তো? ইরা মুখ তুলে তাকায় রাদিফের দিকে, ছেলেটার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তার মুখে। রাদিফের কথা তার মাথায় বাজছে, কি বলল ছেলেটা? ভালোবাসার গভীরতা মানে? তার ভাবনার মাঝেই রাদিফ ইরার কানে ফিসফিস করে, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো নিজেকে? বাবার অফিসে টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছে রাদিফ। যতই হোক বউয়ের হাত খরচের টাকা বাবার কাছে থেকে নেওয়াটা তার আত্মসম্মানে বাঁধছে। তাই সে ঠিক করেছে এখন থেকে বাবার ব্যবসায় হাত লাগাবে। সেই অনুযায়ী তার বাবার পীরের কাছ থেকে কাজ বুঝে নিচ্ছে। ঘড়িতে নজর বুলালো একবার, রাত 8:56। চটপট সব কাজ গুছিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে সিঁড়ি দিয়ে উঠতে নিয়ে দেখা হয় তার মায়ের সাথে। ইরা দুপুরে খায়নি, শত জোর করেও খাওয়াতে পারিনি। তপ্ত এক শ্বাস ফেলে রাদিফ, তুমি একটা প্লেটে খাবার বেড়ে রাখো, আমি আসছি। রুমে ঢুকেই চোখে পড়ল ইরাকে,
বইয়ে মুখ ডুবিয়ে বসে রয়েছে। রাদিফ এগিয়ে গিয়ে নিজের ফোনে একটা ভিডিও অন করে ইরার সামনে ধরে। নাদিয়া মেয়েটার সাথে যখন রাদিফ পুকুর পাড়ে কথা বলছিল সেই সময়ের সিসিটিভি ফুটেজ। এটা জোগাড় করতে ছেলেটা সারা বিকাল ক্যাম্পাসে ছিল। ভিডিওতে রাদিফের চর মারার সিনটা স্পষ্ট। ইরা রাদিফের দিকে তাকায়, মুখে বললে বিশ্বাস করবি না বলে ভিডিও জোগাড় করে আনলাম। এবার বল আমাকে ভুল বুঝার অপরাধে তোকে কি শাস্তি দেওয়া যায়? ইরা নিশ্চুপ। রাদিফকে ভুল বোঝা উচিত হয়নি, সে তো জানে রাদিফ কেমন ছেলে, তবুও। আমি সরি। বালের সরি তোর কাছেই রাখো, যা চোখ মুখে পানি দিয়ে আয়। ইরা সোফার উপর আয়েশ করে বসে আছে, রাদিফ খাবার নিয়ে এসেছে নিচ থেকে। মেয়েটা কিছু বলার আগেই রাদিফ ইরার মুখের সামনে ভাতের লোকমা। ইরা চোখ তুলে তাকায় রাদিফের দিকে। তাকিয়ে রয়েছিস কেন? আগে কি কখনো খাওয়ায়নি তোকে? হ্যাঁ দিয়েছিস, তবে চুপচাপ খা মেরিমা। খাওয়ানোর শেষ পর্যায়ে ইরা খেয়াল করে রাদিফ কেমন যেন মিটমিট করে হাসছে। হাসছিস কেন ওভাবে? ইরা আমার না ভেবেই কেমন হাসি পায়। ছোটবেলায় তোর নাক দিয়ে পানি পড়তো সেই ইরা এখন আমার ঘরের বউ। তেলে বেগুনে জ্বলে উঠে ইরা, তুই যে ছোটবেলায় পেন্ট ছাড়া করে বেড়াতিস, পেন্ট পরে পটি করে দিতিস, বলবো আমি সেসব? ইরার বাচ্চা। ও হ্যালো আমি ইরা। ইরার বাচ্চা নেই কোনো। দুষ্টু হাসি ফুটে ওঠে রাদিফের মুখে। সে ফিসফিস করে বলে, তুই চাইলে আসতেই পারে, আমার প্রবলেম নেই। বিয়ে করবি না করে মাথা খেয়েছিস, এত সহজে ভুলে গেলি? এখন খুব শখ না? অসভ্য। রাদিফ প্রতিউত্তর করার আগেই ইরার মুঠোফোন বেজে ওঠে। আখি কল করেছে। এই সময় তো আখি কল করার কথা না। 7-5 ভাবতে ভাবতে কল ধরল ইরা। রাদিফ কোথায়? ইরা রাদিফ কোথায়? রাদিফ এখানেই। কি হয়েছে আখি, কাঁদছিস কেন? ইরা রাদিফকে একটু বলো না ইফতির কাছে যেতে, ও তো পাগলামি করছে। চট করে ইরা মাথা তুলে তাকায় রাদিফের দিকে। রাদিফ আজ তো 8 তারিখ, রাত 12টার পরেই 9 তারিখ। আখি, আখি তুই সামলা নিজেকে, আমি যাচ্ছি সাদিকে নিয়ে, এক্ষুনি যাচ্ছি। শুনশান নিস্তব্ধ রাস্তা, দূরে কোথাও থেকে ভেসে আসছে কুকুরের হাঁকডাক। সেই নিস্তব্ধতায় ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে ইফতি। তার এক হাতে একগুচ্ছ লাল গোলাপ, আরেক হাতে একটি বিড়াল সম্পূর্ণ সাদা রঙের। আরও কিছুটা এগিয়ে গিয়ে ছেলেটা পা থেমে যায়। সে এসে গেছে তার গন্তব্যে। সামনেই কবরস্থান। ইফতির পা যেন এগোতে চাচ্ছে না, তবুও জোর করে এগিয়ে যায় সে। একটা কবরের সামনে যেতেই হাতে থাকা বিড়ালটি ধপ করে নেমে যায় হাত থেকে। বিড়ালের গতিবিধি দেখে হাসে ছেলেটা। গত 3টি বছর ধরে একই কাজ করে আসছে। ইফতি হাসি মুখে কবরটির পাশে বসে পড়ে মাটির উপরেই। ফুলের গুচ্ছটি এগিয়ে দেয় কবরের পাশে। দেখ না তনা, আজ আমি তাড়াতাড়ি এসেছি, অনেক গল্প করব তার সাথে। ওপাশ থেকে কোনো উত্তর আসে না। আসবে কিভাবে? কবরে থাকা মানুষ কি কথা বলতে পারে? এই তনা দেখ, আমি তোর জন্য লাল গোলাপ এনেছি, তুই তো লাল গোলাপ খুব করে চাইতিস আমার কাছে, দেখ না, উঠবি না? সাদা বিড়ালটি শুয়ে আছে কবরের সাথে লেপ্টে। বোবা প্রাণীটিও বুঝতে পারে তার মালিক এখানে শুয়ে আছে। এই দেখ, সাথে এরিকেও এনেছি, ওকেও দেখবি না? হাতঘড়িতে সময় দেখে নিল 12টা বাজতে 2 মিনিট বাকি। ইফতি চিত হয়ে শুয়ে পড়ল কবরের পাশের জায়গায়। প্রহর গুনতে থাকলো 12টা বাজার। 3, 2, 1, হ্যাপি বার্থডে তনা। তুই সব সময় বলতিস না, সবার আগে ইফতি ভাই আমাকে বার্থডে উইশ করবে। তোর কথা মতো আমি আজও সবার আগে তোকে উইশ করার জন্য এসেছি। দেখ। কবরের মাটিতে হাজারো চুমুতে ভরিয়ে দেয় ছেলেটা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ তরল। ছেলেটা হুট করে চিৎকার করে উঠে, তনা, তনারে বড় বাবা আমায় বলেছিল তোর বয়স 18 হলে আমার হাতে তুলে দিবে তোকে। এই দেখ, আজ তোর বয়স 18 হয়ে গেল। তুই ফিরে আয় তনা, তোকে তো আমি ঘরের বউ করব, আয় না। কেন চলে গেলি আমাকে ফাঁকি দিয়ে? আমার যে কষ্ট হয় তনয়া, তুই তো আমার কষ্ট সহ্য করতে পারতিস না, তবে আজ কেন আসছিস না? দেখ না তনা, আমি কাঁদছি, কষ্ট হচ্ছে, আমার বুক ছিঁড়ে যাচ্ছে তনয়া, আয় না। তুই নেই, আমাকে কেউ ভাত বেড়ে খেতে দেয় না তনা, আমাকে একা করে কেন চলে গেলি? মাথাটা কেমন যন্ত্রণা করছে, আমার মাথাটা হাতায় দে না। আসছিস না কেন? শুনতে পাচ্ছিস না তুই আমার কথা?
ইফতির হ্যালুসিনেশন হচ্ছে, চোখের সামনে ভেসে উঠছে তনা। এই তো আমার তনা, তোকে আর রেখে যাব না, চল আমার সাথে। ইফতি মেয়েটার হাত ধরতেই হাওয়ায় মিলিয়ে গেল মেয়েটার অবয়ব। আরো বেশি পাগলামি করতে লাগে ইফতি। তুই কই? এখনই তো ছিলিস, আবার কেন চলে গেলি? আয় না আয়, একটা বার আমার বুকে মাথা রাখো না। দেখ বুকটা কেমন খা খা করছে তোকে ছাড়া। আমার যে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস কর, আমি আর পারছি না, আয় না। পাগলের মতো কবরের মাটি খুঁড়তে লাগে। ওই মুহূর্তে দেখানে উপস্থিত হয় সাদি আর রাদিফ। ইফতি, কি করছিস কি? এরকম করলে তনা আরো কষ্ট পাবে। মাথা তুলে পিছনে তাকায় ইফতি, দিয়ে জড়িয়ে ধরে রাদিফ আর ইফতিকে। দেখো না, একটু আগেই তনা এখানে ছিল, আমি হাত ধরতেই গায়েব হয়ে গেল। আসতে বল না ওকে। আজ যে ওর বয়স 18 হয়ে গিয়েছে, এখন ওকে আসতে বল, বড় বাবা আমার হাতে তুলে দেবে। বলো না রাদিফ। এই সাদি, তুই বল। দুইজনেই বেশ বুঝতে পারে ইফতির আবারও হ্যালুসিনেশন হচ্ছে। এটা নতুন না, প্রায় প্রায় হয়। ইফতি, অনেক রাত হয়েছে, চল। তোরা বুঝতে পারছিস না, আমার তনা আজ যাবে আমার সাথে, ও তো কথা দিয়েছিল। শত বুঝিয়েও লাভের লাভ কিছুই হলো না। ইফতি পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবরের দিকে। রাদিফ আর জোর করে নি ইফতির সময়ের প্রয়োজন। বছরের দুটো দিন ইফতি নিজের মধ্যে থাকে না, এক তনয়ার জন্মদিন আরেক তনয়ার মৃত্যুবার্ষিকীতে। অনেক সময় বাদে রাদিফ এগিয়ে গিয়ে ইফতির কাঁধে হাত রাখে। ইফতি, এবার যেতে হবে। ইফতি শোনে রাদিফের কথা, দুহাত দিয়ে জড়িয়ে ধরে কবরটাকে। মাটিতেই চুমু এঁকে দেয়। আমি আবার আসবো তনা। চল রাদিফ। রাদিফ তাকায় ইফতির দিকে। ছেলেটা নিজেকে স্বাভাবিক করতে চাচ্ছে দেখে আর কথা বাড়ায় না। শুনশান নিশুতির রাতে তিন বন্ধু রওনা হয় তাদের বাড়ির উদ্দেশ্যে। হুট করেই রাদিফ বাইক থামায়। সাদি বলে, কিরে থামালি কেন? রাদিফের দেখা দেখি বাকি দুজনও নেমে যায়। কোথায় থেকে যেন আঁকি দৌড়ে এসে ইফতির গায়ে হামলে পড়ে। হঠাৎ এমনটা হওয়ায় কিছুটা পিছিয়ে যায় ইফতি। পরক্ষণে সামলে নেই নিজেকে। কি হয়েছে গাধি, কাঁদছিস কেন? তুই আর কষ্ট পাস না ইফতি? আমাকে বল, তোর তনা কেমন ছিল? আমি তেমনই হয়ে যাব, সত্যি বলছি। কথা বলতে বলতে নাক টানছে মেয়েটা। রাদিফ আর সাদি মুখ চাওয়া চাওয়ি করে। এই সময় এসব বলছে কেন মেয়েটা? ইফতি যদি রেগে যায়। কিন্তু তাদের ভুল প্রমাণ করে ইফতি হাসে মেয়েটার কথা শুনে। আঁকি একটু বেশি ভাবে তাকে নিয়ে। তোকে কারো মতো হতে হবে না আঁকি, তুই যেমন তেমনই থাক। আমার শূন্য জীবনে তোর মতো একটা গাধি থাকলে মন্দ হয় না বিষয়টা। নতুন ঘরের সূচনা, নতুন দিনের সূচনা। অনেকের হয়তো নতুন করে বাঁচা, নতুন করে জীবন যুদ্ধে যাওয়ার সূচনা হয় একটা নতুন দিনের সূচনার সাথে। কাল রাতে রাদিফের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় ইরার সাথে তেমন কথা হয়ে ওঠেনি। আঁকির বিষয়েও কোনো কথা হয়নি তাদের। রাদিফ ঘুম থেকে উঠে বারান্দায় গাছে পানি দিচ্ছে। এই গাছগুলো ইরা খুব শখ করে লাগিয়েছে। নে রাদিফ, তোর চা। রাদিফ তাকায় ইরার দিকে। শাড়ি পরেছে মেয়েটা। তবে সেই রূপে মুগ্ধ হওয়ার আগেই মেজাজ বিগড়ে গেল রাদিফের। ইরার হাত থেকে চায়ের কাপ রেখে দেয় অন্য পাশে। ট্রেনের রুমে নিয়ে দেয়ালের সাথে আটকে ধরে ইরাকে। এই তোকে না বলেছি তুমি করে বলতে? তুমি বল এক্ষুনি, তুমি করে বলবি। অন্যদিকে ফিরে ইরা। অনেকদিনের অভ্যাস। তুমি করে বলতে আমার লজ্জা লাগে। আহারে সোনা, লজ্জা লাগার কিছু বলিনি আমি। তুমি করে বল এক্ষুনি। ফার্স্ট ইরা। ইরা চোখমুখ কুঁচকে। তো তুমি? রাদিফ হাসে। ইরা তাকিয়ে থাকে সেই হাসি মাখা মুখের পানে। তার ঘোর কাটে রাদিফের কথায়। আখির সাথে কথা হয়েছে তোর? হ্যাঁ, সকালে কল করেছিল। ইফতির কথা জিজ্ঞেস করছিল। রাদিফ ইরাকে কালকের ঘটনা খুলে বলে। আচ্ছা, তোরা মেয়েরা এমন কেন? আখি কেন প্রকাশ করছে না নিজের অনুভূতি? আসলে আখি আর পাঁচটা মেয়ের মতো না, আমরা সবাই জানি ওর মধ্যে বাচ্চামোটা রয়ে গিয়েছে। হয়তো ও নিজেও নিজের অনুভূতি বুঝতে অক্ষম। রাদিফ বুঝমানের মতো মাথা নাড়ে। হুট করে প্রশ্ন করে, আজ শাড়ি পরেছিস কেন? আজ নাকি তোর থুরি থুরি তোমার নানুবাড়ির লোক আসবে তাই পড়তে বলল মা। রাদিফ কিছু বলল না। আমি নিচে যাচ্ছি, তুই নিচে আয়, মা ডাকছে। না মানে নিচে আসো তুমি। ইরা আর দেরি করে না নিচে নেমে যায়। ইরার তড়িঘড়ি করে যাওয়া দেখে আনমনেই হাসে রাদিফ। ইফতির বড় চাচার মেয়ে তনা।
ইফতির বাবা মারা যাওয়ার পর থেকেই তারা বড় চাচার সাথে থাকত। বড় চাচার একমাত্র মেয়ে তনয়া তখন ইফতির নেওয়াটা, সব কাজেই তার ইফতি ভাইয়াকে লাগবে। মাঝে মাঝে ইফতি বিরক্তই হতো, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে ইফতি কেমন যেন মেয়েটার মায়ে জড়িয়ে পড়ে। তনা শৈশব থেকে কৈশোরে পদার্পণ করার পর যেন ইফতিকে নিয়ে তার পাগলামো বাড়তে থাকে। একদিন তো হুট করে বাবার কাছে গিয়ে বলেই ফেলল ইফতিকে সে বিয়ে করবে। ইফতির চাচি ইফতিকে তেমন একটা পছন্দ করত না, তবে তনয়ার বাবা ইফতির প্রতি মেয়ের আসক্তি দেখে তাদের বিয়ে পড়িয়ে রেখেছিল খুব গোপনে। কথা ছিল তনয়ার 18 বছর হলেই মেয়েকে ইফতির হাতে তুলে দিবেন। কিন্তু হায় ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ে হওয়ার ঠিক 1 সপ্তাহের মাথায় হুট করে মেয়েটা নাক মুখ দিয়ে রক্ত বমি করতে থাকে। মেয়ের অবস্থা দেখে তার বাবা আর ইফতি হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে হয়তো ইফতি তার জীবনের সবথেকে বড় সত্যির সম্মুখীন হয়েছিল। তনা মেয়েটার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ চলছিল। অথচ প্রাঞ্চল মেয়েটা জানতো না মরণব্যাধি রোগ বাসা বেঁধেছে তার ভিতর। টানা 3 দিন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে মেয়েটা। মৃত্যুর দ্বারপ্রান্তে এসেও মেয়েটা ইফতির হাত শক্ত করে ধরে রেখেছিল। তার শেষ কথা ছিল, ইফতি ভাই আমি চাই আমার অবর্তমানে তোমাকে কেউ যত্ন করুক, আমি তোমার প্রথম স্ত্রী হিসেবে তোমাকে অনুমতি দিলাম বিয়ে করার। এটাই আমার শেষ ইচ্ছা। ইফতি সেদিন মেয়েটাকে কোনো উত্তর দিতে পারেনি, অবুঝ মেয়েটা যেন সেদিন বুদ্ধিমতী হয়ে গিয়েছিল। নিজের মৃত্যুর পরোয়া না করে সে ভাবছিল ইফতির ভালো থাকা নিয়ে। ভালোবাসা এমনও হয়। তার ভালোবাসা হয়তো এমনি ছিল। কাল রাতে ইফতিকে আর বাড়ি ফিরতে দেওয়া হয়নি, সাদি নিজের বাসায় নিয়ে এসেছিল। সাদি চা নিয়ে রুমে আসে, ইফতি ঘুম থেকে উঠেছে আরো কিছুক্ষণ আগে। দুই বন্ধু চা খাচ্ছে একসাথে বসে। সাদি ইফতিকে কিছু বলতে চাচ্ছে, তবে ছেলেটা যদি আবার উত্তেজিত হয়ে পড়ে সে ভেবে চুপ রয়েছে। 7-5 চিন্তা না করে বলে ফেলল, দেখ ইফতি অনেক বছর তো হলো, এবার নিজেকে নিয়ে কিছু ভাব, গুছিয়ে নে জীবনটা। আমি নিজেকে গুছিয়েই রেখেছি সাদি, তবে বছরে 2 দিন আমি নিজের মধ্যে থাকি না, আর না কখনো থাকতে পারবো। আখির দিকটা একটু ভেবে দেখলে হয় না? আখি কি চায় ও তো নিজেই জানে না। নিজের অনুভূতি সম্পর্কে এখনো অবগত নয়, ওর থেকে বেশি হয়তো আমি নিজেই জানি ওর অনুভূতি। তাহলে নিজ থেকে কিছু করছিস না কেন? এবার ইফতি পূর্ণদৃষ্টিতে তাকায় সাদির দিকে। তুই পেরেছিস নিজের মনে অন্য কাউকে জায়গা দিতে। সাদি বিস্ময়ে নিয়ে ইফতির দিকে তাকায়। নিজের অনুভূতি প্রকাশ করবি না তাই বলে কি তোদের কিছুই আমি বুঝতে পারি না? ইফতি তুই ভুল বুঝছিস, তেমন কিছুই না আসলে। ইরাকে ভালোবাসিস না, অস্বীকার করতে পারবি। বাসতাম, তবে এখন আর বাসি না, আর আমি চাই না এই বিষয়ে আর কেউ জানুক। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু নিজেকে নিয়ে ভাবা উচিত তোর। আমি এভাবে ঠিক আছি। ইরা এখন ভালো আছে, খুশি আছে। আর ওর খুশিতেই আমি খুশি। ইফতি আর কিছুই বলে না। ভালোবাসা এমন এক সংক্রমণ যার সংস্পর্শে এলে কঠিন থেকে কঠিনতম মানুষও নরম হতে বাধ্য। ভালোবাসা মানুষকে যেমন বাঁচতে শেখায়, ঠিক তেমনি অনেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। নিজের ভালোবাসার মানুষের সুখের কথা চিন্তা করে সাদির মতো হাজারো প্রেমিক পুরুষ নিজ ভালোবাসা বিসর্জন দিয়ে দেয় নির্দ্বিধায়। ইস কি নিদারুণ বিসর্জন, কি নিদারুণ ভালোবাসা। অফিসের কাজ শেষ করে রাদিফ বাড়িতে আসছে। রাস্তার পাশে ফুলের দোকান দেখে হুট বাইক করেই ব্রেক করে নেমে দাঁড়িয়ে ভাবতে থাকে, আচ্ছা সে যদি ইরার জন্য ফুল নিয়ে যায় মেয়েটা কি খুশি হবে। নিজের ভাবনায় রাদিফ এবার নিজেই অবাক। ইরা সব সময় নিজ থেকে তার কাছে ফুল চেয়ে নিত, আজ সে নিজে ইরার জন্য ফুল কিনতে আগ্রহ প্রকাশ করছে। বিয়ের পর কিছুই কি বদলায়নি তাদের মাঝে? এই তো বদলেছে অনেক কিছু। রাদিফ তার অনুভূতি ঠাউর করতে পায় না মাঝে মাঝে। আবার সে এত ভাবতেও চায় না, জীবন তো তাকে ভালোই রেখেছে। বন্ধু হিসেবে ইরার জুড়ি মেলা ভার, রাদিফ জানেন স্ত্রী হিসেবেও ইরা অপূর্ব। নির্দিষ্ট ফুল খুঁজতে একটু দেরি হলেও কয়েক দোকান ঘুরে ইরার সবথেকে পছন্দের ফুলটাই নিয়ে গেল রাদিফ। ইরা গুনগুন করে গান গাইছে আর বিছানা ঠিক করছে। একটু আগে তাদের বন্ধুদের গ্রুপে কথা হয়েছে, ইফতি নিজেকে সামলে নিয়েছে আর আখি সে তো আগের মতোই। কখন কি করে সে নিজেই বুঝে না, আনমনেই হাসে ইরা। বন্ধুদের মধ্যে আখির বিষয়ে সকলেই জানে যে সে ইফতিকে পছন্দ করে, শুধু মেয়েটাকে কখনো স্বীকার করে না।
হাতের কাজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে যেতেই তার নাকে সুন্দর এক সুবাস আসে। খুশি হয়ে যায় মেয়েটা, এটা তো দোলনচাপার ঘ্রাণ। পরক্ষণে মেয়েটা ভীত হয়, আশেপাশে তো দোলনচাপা ফুলের গাছ নেই, এত রাতে সে ফুলের ঘ্রাণ পাচ্ছে কেন? দরজা ভেতর থেকে লাগানো। রাদিফ দরজা নক করে, তবে কোনো সাড়া নেই। আবার দরজা নক করবে তার আগেই দরজা লক খুলে যায়। ইরা চোখ মুখ খিচে এক প্রকার চেঁচিয়ে উঠে, ভূত, ভূত। ইরা, ভূত কোথায়? দেখলি, এটা তো আমি। রাদিফের কথা শুনে যেন প্রাণ ফিরে পায় মেয়েটা। তুই এসেছিস, এত দেরি করলি কেন? জানিস, একটু আগে তেনারা দোলনচাপা ফুলের ঘ্রাণ নিয়ে এসেছিল। রাদিফের ভ্রু কুঁচকে যায়। তার আনা দোলনচাপা ফুলের ঘ্রাণ পেয়েছে ইরা, সেটা সে নিশ্চিত। তবে তেনারা? এই মেয়ে আস্ত এক ভীতু। পেছনে রাখা হাতটা বাড়িয়ে দেয় ইরার সামনে। রাফিফ, তুই এনেছিস দোলনচাপা? সত্যি তুই এনেছিস আমার জন্য? না, তোর জন্য আনিনি, পাশের শেওড়া গাছের পেতনির জন্য এনেছি, দে দিয়ে আসি। যত সব। ভাবলাম একটু প্রেমিক পুরুষের মতো হাঁটু গেড়ে বসে ফুল দেব। ছে, সেসব কি আর আমার কপালে আছে? সর সামনে থেকে। ইরা রাদিফের কোনো কথা কানেই নিল না। সে তার প্রিয় দোলনচাপা পেয়েছে, প্রিয় মানুষের কাছে থেকে, এর থেকে আর কি চাওয়া থাকতে পারে তার? রাদিফ তাকিয়ে আছে ইরার দিকে। মেয়েটা বাচ্চাদের মতো প্রাঞ্চল হয়ে গেছে ফুল পেয়ে। ইরা তাকাতেই নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করে, তুই না বলেছিলি নানুরা আসবে? কই, দেখলাম না তো। কাল আসবে বলল মা। রাদিফ আর কথা বাড়ায় না, ফ্রেশ হতে চলে যায়। ইরা তাকিয়ে থাকে রাদিফের দিকে, ছেলেটা কি স্বাভাবিক স্বামী হতে চাচ্ছে? হয়তো তাই, না হলে যেই রাদিফকে বলে কুয়ে ফুল নিতে হতো, সেই সাদিফ নিজ থেকে তাকে ফুল এনে দিল আজ। ইরার খুশি যেন আজ বাঁধ মানে না। ইরা ড্রেসিং টেবিলের সামনে রেখে দেয় ফুলগুলো, তার স্বামীর দেওয়া প্রথম উপহার বলে কথা। সূর্য যেন আজ নিজের পূর্ণ তেজ দিয়ে কিরণ ছড়াচ্ছে চারিপাশে। ভাবসা গরমে নাজেহাল অবস্থা পথচারীদের। তাদের মধ্যে ইলাও অন্যতম। কলেজের কিছু কাজে বের হয়েছিল বাড়ি থেকে, তা না হলে এই গরমে সে জীবনেও বের হতো না। মেয়েটা বিপাকে পড়ল রাস্তা পার হয়ে গিয়ে। শহরে বেড়ে ওঠার পরও রাস্তা পার হতে পারে না ইলা। রাস্তায় আর কেউ নেই যে অন্য জনের সাথে সাথে পার হয়ে যাবে। খানিক সময় বাদে কানে আসে তাকে উদ্দেশ্য করে বলা গুটি কয়েক শব্দ, এখনো রাস্তা পার হওয়া শিখলে না মেয়ে। শব্দের মালিকানা খুঁজতে পিছন ঘুরে দেখতে পায় সাদি দাঁড়িয়ে। ইলা লজ্জা পায় খানিকটা, মাথা নিচু করে নেয়। এর আগেও একদিন সাদি তাকে রাস্তা পার করে দিয়েছিল স্কুলে থাকতে, এবারও কেন এই লোকের সামনেই পড়তে হবে? হুট করেই সাদি ইলার হাত ধরে রাস্তার ওপারে নিয়ে যেতে থাকে। ইলার কি হলো সে জানে না, সে তো তাকিয়ে আছে সাদির ধরা হাতের দিকে। এ কেমন অনুভূতি? সে তো পরিচিত নয় এসবের সাথে। মনে হচ্ছে পেটের তলদেশের রঙিন প্রজাপতিরা সুরসুরি দিয়ে যাচ্ছে। তার অযাচিত ভাবনার মাঝে মানবটি হাত ছেড়ে দেয়। তার ভাবনার সুতো ছিঁড়ে যায়। রাস্তা পার হতে শিখো মেয়ে, প্রতিবার কিন্তু আমি থাকব না বাঁচানোর জন্য। থাকলে মন্দ হয় না। মুখ ফুসকে বেরিয়ে গেল কথাটি কেমন। ইলা অপ্রস্তুত হয়ে পড়ে। ইলার কথায় হেসে ওঠে ছেলেটা, বেশ কথা শিখেছ তো দেখছি। ইলা কি শুনল সাদির কথা? কি জানিস, সে তো ওই মানবের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয়। মেয়েটা কি আগে কখনো এমন হাসতে দেখেনি তাকে? দেখেছে তো, তখন কেন এত মুগ্ধতা প্রকাশ পায়নি? নিজের ভাবনার কোনো উত্তর পায় না ইলা। ইলার এক ধ্যানে তাকিয়ে থাকা খেয়াল করে কিছুটা শব্দ করল সাদি। মেয়েটা ভাবনার জগৎ থেকে বাস্তব জীবনে টপকে পড়ল। কি এত ভাবো? প্রেম করছো নাকি আজকাল? আর কোথায় যাচ্ছিলে? অতগুলো প্রশ্ন অগ্রাহ্য করে উত্তর করে, কলেজে যাচ্ছিলাম ভায়া, আজ তাহলে আসি। কথা শেষ করেই পা চালাতে থাকে, যেন কত ব্যস্ত সে। সাদি তাকিয়ে থাকে মেয়েটার যাওয়ার পানে। মেয়েটা কি লজ্জা পেল। ইলা হুট করে পিছনে ফিরে, আপনার হাসি মারাত্মক সুন্দর। মেয়েটা আর দেরি করে না, পারে না তো দৌড়ে চলে যেতে। কিছু কিছু সময় মনের অবাধ্য ইচ্ছাগুলো পূরণ করতে হয়, যেমনটা ইলা করল। এদিকে সাদি হতভম্ব। আনমনেই বিড়বিড় করে, মেয়ে মানুষ পিথাগোরাসের উপপাদ্যের চেয়েও জটিল। সকাল থেকে ইরা শাশুড়ির সাথে রান্নাঘরে। রাদিফ আজ ভার্সিটি গিয়েছে। রাদিফের নানুবাড়ির সবাই আসবে আজ নতুন বউ দেখতে, সেই সুবাদে ইরার বাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে আজ।
রাদিফ আসার সময় ইফতি, সাদি আর আকিকে সাথে করে নিয়ে আসবে। সেসবের তোড়জোড় চলছে সকাল থেকে। সব রান্না রাদিফের মা একা হাতে করলেও ইরা হাত লাগিয়েছে তাতে। রান্নার কাজ প্রায় শেষের দিকে তখন ডোরবেল বেজে উঠে, লতিফা বেগম ব্যস্ত পায়ে ছুটে গেলেন। ইরাও বেরিয়ে এলো রান্নাঘর থেকে। হাঁটু ছুঁই ছুঁই ওয়েস্টার্ন ড্রেস পরা এক মেয়ে জড়িয়ে ধরে আছে লতিফা বেগমকে। ইরাকে দেখে লতিফা বেগম কাছে ডাকেন, ইরা এদিকে আয়ে, পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে লিজা। ইরা এগিয়ে গিয়ে কুশল বিনিময় করল, তবে মেয়েটা বোধহয় খুব বেশি খুশি হলো না ইরার উপস্থিতিতে। রাদিফের নানি এগিয়ে যায় ইরার কাছে, এমা তুমি এখনো সকালের বাসি পোশাক ছাড়নি কেন মেয়ে? বাড়ি থেকে কিছু শিক্ষা পাওনি নাকি? স্বামীর সাথে এক বিছানায় ঘুমিয়ে সেই কাপড় না পাল্টে কেমনে ঘুরে বেড়াইতাছ? তিনি আগের যুগের মানুষ, তবে সব দিকেই তার চোখ থাকে সব সময়। মায়ের কথায় পরিবেশ স্বাভাবিক করতে লতিফা বেগম বলেন, আসলে মা কাজের চাপ ছিল তো তাই আমিই বলেছি পরে গোছল দিতে। ইরা যাত মা এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। রাদিফের নানু বাঁকা চোখে তাকালেন ইরার দিকে, তার নজর বুঝিয়ে দিচ্ছে তিনি মোটেও ইরাকে পছন্দ করছেন না। শাশুড়ির আদেশ পাওয়া মাত্রই আর দেরি করে না ইরা, এখান থেকে গেলে যেন হাফ ছেড়ে বাঁচবে সে। বাড়ি থেকে আমার বিয়ের কথা বলছে, গালে হাত দিয়ে মনমরা হয়ে কথাটা বলে আখি মেয়েটা। আখির কথায় ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটে গেল ইফতির বুকে। বিয়ের কথা বলছে মানে? মামার বাড়ির আবদার নাকি? যে সে যাকে নিয়ে খুশি হতে চাইবে সেই চলে যাবে। উহু এবার আর কিছুতেই যেতে দেবে না সে। আখিকে তার লাগবেই, ওই গাজিটার ভিত্তিহীন কথাবার্তা না শুনলে তার জীবন তো অচল হয়ে পড়বে। তবুও ইফতি চুপ করেই থাকে। ইফতিকে চুপ থাকতে দেখে সাদি মুখ খুলে, তা তোর মন খারাপ কেন? তুই তো সেদিন বললি বিয়ে করতে চাস। ইফতি খুব করে চাচ্ছে এবার অন্তত মেয়েটা কিছু বলুক, তারপর সে সামলে নিবে। কিন্তু না, মেয়েটা তার আশায় এক বালতি জল ফেলে দেয়। বিয়ে হয়ে গেলে তো তোদের সাথে আড্ডা দেওয়া হবে না, আমি যে তোদের সাথে কথা না বলে থাকতে পারবো না। এবার মুখ খুলে রাদিফ, তো তুই এক কাজ কর, আমাদের গ্রুপের কাউকে বিয়ে করে ফেল, তাহলে ইরার মতো তুইও সবসময় আড্ডা দিতে পারবি। আখি এবার সরু চোখে ইফতির দিকে তাকায়, এবারও ছেলেটার দৃষ্টি শীতল। হতাশ মেয়েটা হতাশ, প্ল্যান অনুযায়ী শেষ কথাটা বলেই ফেলে, আমাকে কে বিয়ে করবে? এই সাদি বিয়ে করবি আমায়? মুখের কথা বলতে একটু দেরি হলেও আখির গালে কষিয়ে চড় মারতে একটুও সময় নেয় না ইফতি। আখির সাথে সাথে হতভম্ব সাদি আর রাদিফও ইফতিকে হাইপার করে সত্যি বলাতে চেয়েছিল, কিন্তু এ তহিতে বিপরীত হয়ে গেল। এক প্রকার চেঁচিয়ে উঠে ইফতি, ছেলে খেলা পেয়েছিস। যাকে পেতে চাইব একবার একজনের জীবন ছেড়ে চলে যাবে, আবার আরেকজন নিজ থেকে আমার সামনে অন্যের হতে চাইবে। তোকে আমি জন্ত কবর দেব শালি। চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে আখি, তবুও সে দমে যায় না আজকে সে শুনবে ইফতির মুখে। নিজেকে ধাতস্থ করে, তুই তো তনয়াকে ভালোবাসিস। হ্যাঁ, হ্যাঁ বাসি। আমি তনয়াকে ভালোবাসি, কিন্তু তোকে আমার লাগবেই লাগবে, সেটা হোক তোর ইচ্ছায় কিংবা ইচ্ছার বিরুদ্ধে। কান্নার মাঝে হেসে দেয় মেয়েটা, স্থান কাল সময় না ভেবেই চাপিয়ে পড়ে ইফতির বুকে। ইফতিও টেনে নেয় বক্ষগহ্বরে, এই গাধিকে তার লাগবেই লাগবে। এদের কাণ্ড দেখে সাদি আর রাদিফ হেসে কুটি কুটি অবস্থা। দুপুর বেলা হওয়ায় এদিকটায় শিক্ষার্থীর সংখ্যা একেবারেই নগণ্য, তাই তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করতে না দিয়ে অন্যদিকে এগিয়ে যায় দুই বন্ধু। তৃষ্ণার্থ দুই প্রেমিক প্রেমিকা একান্তই সময় কাটাক নিজেদের মতো করে। কাবাব মেহাড্ডি হবে কেন শুধু শুধু? লতিফা বেগমের কথা অনুযায়ী আজও শাড়ি পরেছে ইরা। রাদিফের নানি আগের দিনের মানুষ কখন কোন ভুল ধরে ফেলেন বলা যায় না। নিজের পছন্দ করে ছেলের বউ এনেছে সে, অন্য কেউ তার খুঁতো ধরুক তা তিনি মোটেই চান না। শাওয়ার থেকে বেরিয়ে কানে এলো কলিং বেলের আওয়াজ। তার মানে বাড়ির সকলে চলে এসেছে। খুশিতে আত্মহারা হয়ে ছুটে যেতে চায় নিচে। কিন্তু হায় কপাল, ইরার একটা বদ অভ্যাস, সে চুলের পানি ঝরায় না কখনো। চুল থেকে গড়িয়ে পানি পড়েছিল মেঝেতে, দেখতে না পেরে পিছলে পড়ে গেল মেয়েটা। ইরার ঘরে সকলে উপস্থিত হয় মুহূর্তেই, নিজের কেমন লজ্জা লাগছে। এরই মধ্যে নানি শাশুড়ি বলে বসল, কি মেয়ে বউ করে এনেছিস দেখ,
বলেছিলাম শুনলি না আমার নাতনিটা। ভদ্রমহিলার কথা শেষ করতে দেয় না লতিফা বেগম। হয়েছে মা, নিচে যাও সবাই, আমি আসছি। একে একে সবাই নিচে চলে যায়। ইরার ভীষণ খারাপ লাগলো নানির কথাটা। মা বিশ্বাস করো, আমি বেলের আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, খেয়াল করিনি এখানে পানি। শাসনের সুরে ধমকে উঠে লতিফা বেগম, চুল দিতে টপ টপ পানি পড়ছে, মুছিসনি কেন? আজ তো অল্পতেই রক্ষা পেয়েছিস, বড় কিছু হলে তখন। ইরা চুপ থাকে, এটা তার অন্যতম একটি বদ অভ্যাস। ইরাকে চুপ থাকতে দেখে কাল থেকে আমি নিজে তোর ট্রেনিং নেব, একদম স্ট্রিক্ট শাশুড়ি হয়ে যাব বলে দিলাম। লতিফা বেগমের কথা বলার ভঙ্গিমায় হেসে দেয় ইরার, সাথে হাসে লতিফা বেগম নিজেও। রুমে প্রবেশ করে এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয় রাদিফ। অন্তর জুড়ে কেমন শীতল স্রোত নেমে যায়। এই তো তার জীবনের দুই নারী, একজন তার মা, আরেকজন সে তো তার ভবিষ্যৎ বাচ্চার মা। নিজের অযাচিত ভাবনায় আনমনেই হাসে ছেলেটা। আপাতত ইরা ঘরে একা, রাদিফ একটু আগে বাইরে গিয়েছে। ইরার পড়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছিল ছেলেটা। তেমন বড় চোট না পেলেও বাড়িতে ডক্টর এনেছিল রাদিফ। সেসব ভেবে হাসছে ইরা। রাদিফ তার প্রতি আগে থেকেই যত্নশীল। ভাবনার মাঝেই ইরার রুমে প্রবেশ করে লিজা, রাদিফের মামাতো বোন। ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটাকে দেখে জোরপূর্বক হাসে ইরা। মেয়েটা কেমন ক্ষিপ্ত হয়ে আছে। এই মেয়ে এই, কেন এলে আমার আর রাদিফের মাঝে? ইরা হতভম্ব তার আর রাদিফের মাঝে বলতে। কি বুঝাতে চাইছে মেয়েটা? আবারও বলে উঠে, আজ শুধুমাত্র তোমার জন্য আমি আমার রাদিফকে পেলাম না, না হলে দাদু আমাকে কথা দিয়েছিল রাদিফের সাথে আমার বিয়ে দিবে। কথা বলতে বলতে ইরার ব্যথাযুক্ত পা চেপে ধরে, কি করছেন, কি লাগছে, ছাড়ুন, ছাড়ুন বলছি। চেঁচিয়ে উঠে ইরা। মেয়েটা আরো ক্ষিপ্ত ইরার গলা চেপে ধরে, তোকে আমি আজ মেরাই ফেলব, তোর জন্য আমি রাদিফকে পেলাম না। মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলে ইরা। ঠিক সেই সময় রুমে উপস্থিত হয় রাদিফ। ঘটনা বুঝতে পেরেই দৌড়ে গিয়ে ইরাকে ছাড়িয়ে নেয়, সাথে সাথে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয় লিজা মেয়েটার গালে। তুমি আমাকে মারলে রাদিফ? হ্যাঁ মারলাম, কারণ তুমি নিজের মনুষ্যত্ব হারিয়েছ। তোমার সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? তোমার ওই হাত ভেঙে গড়িয়ে দেওয়ার আগেই তুমি চলে যাও। এক্ষুনি তুমি আমার ঘর থেকে বের হও, এক্ষুনি। রাদিফের বজ্রকণ্ঠে ভয় পেয়ে যায় লিজা। সে আর দেরি করে না, নিচে গিয়ে দাদির কাছে নেকা কান্না জুড়ে দেয়। সবকিছু শুনে ভদ্র মহিলা নাতনিকে আশ্বাস দেন, তুই চিন্তা করিস না, ওই মেয়েকে আমি উচিত শিক্ষা দেব, এমনভাবে শিক্ষা দেব যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। ইরার গলায় বেশ ভালোভাবেই দাগ বসে গিয়েছে, জায়গাটা লাল হয়ে আছে সম্পূর্ণ। রাদিফের দিকে তাকিয়ে প্রশ্ন করে উঠে ইরা, লিজার সাথে তোর কিসের সম্পর্ক রাদিফ? মেয়েটা আস্ত এক সাইকো, বাড়িতে এলেই আগে পিছে ঘুরতে থাকে। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, নিজ থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি না করে দেওয়ায় তোর সাথে এই ব্যবহার। ইরা কিছু বলে না। ইরা আজ বাড়িতে দাওয়াত, তোদের বাড়ি থেকে সকলে আসবে, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তবে ওর কাজের শাস্তিও পাবে, তুই প্লিজ নর্মাল হো। ইরা এবারও নিশ্চুপ। রাদিফ ইরার আরো নিকটে চলে আসে, গলায় লাল দাগ কমে আসছে খানিকটা। মাথা নিচু করে রক্তিম বর্ণ ধারণ করা জায়গাগুলোতে ঠোঁট ছুঁয়ে দিল পরম আপোষে। ইরা যেন জমে গেল সেখানটাতেই, তার চোখ বন্ধ। এ কি করল রাদিফ? এ কেমন অনুভূতির জানান দিচ্ছে? এই আমরা কিছু দেখিনি, কিছু দেখিনি। খুট করে কারো কণ্ঠ শুনে ছিটকে পড়ে দুজন দুদিকে। ইরা তো লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা। দরজায় দাঁড়িয়ে আছে ইফতি আর আখি। ইফতি এক হাত দিয়ে আখির চোখ ধরে আছে, আরেক হাত নিজের মুখের উপর দিয়ে আঙুলের ফাঁক দিয়ে চোখ বের করে রেখেছে। হয়েছে তোদের, এবার কি চোখ খুলব? শালা, এখন আর চোখ আটকে কি করবি? চা দেখার তো দেখেই নিয়েছিস, আয় ভিতরে আয়। ভেতরে আসতে আসতে উত্তর করে ইফতি, লে হালুয়া, এখানে আমার দোষ কি? আমি কি জানি তোরা দরজা খোলা রেখে ভিতরে রমলীলা করছিস? তোরা কি চুপ করবি এবার? ইরার ধমকে অফ চায় ছেলে দুটো, তবুও থেমে নেই তাদের মিটমিটানি হাসি। এর মাঝেই ইরার বাড়ির সকলে এসে পড়ে, পায়ে ব্যথা নিয়েই ইরা নিচে এসেছে। মানুষ বলে ওকে না পেলে আমি মরেই যাব, কাউকে না পেয়ে আসলে কেউ মরে না। জীবন তার নিজ গতিতে এগিয়ে যায়, কেটে যায় সময়,
যেমন কাটছে সাদির জীবন। সে হেঁটে যাচ্ছে, উদ্দেশ্য জানা নেই। রাদিফের সাথে অবাড়ি যাওয়ার কথা ছিল, তবে সে নিচে বাহানা দিয়ে পরে যাবে বলছে। সাদির ভিতরে চলছে মন মস্তিষ্কের লড়াই। মন বলছে ইরাকে অন্যের ঘরে সে দেখতে পারবে না। অপরপক্ষে মস্তিষ্ক নিজেকে এতটা স্বার্থপর হতে ছাই দিচ্ছে না। এত দিনের বন্ধুত্বের সম্পর্ক তাদের, তার নিজের স্বার্থের জন্য সে তো বন্ধুদের বাদ দিয়ে দিতে পারে না। এর মাঝেই পায়ের গতি কমিয়ে দেয়, রিকশা ডেকে উঠে পড়ে, উদ্দেশ্য রাদিফের বাড়ি। জীবনে আর যাই হোক বন্ধুত্ব বাদ দেওয়া যাবে না। পুরো ড্রয়িং রুম জুড়ে মানুষের আনাগোনা, পুরো ঘর ইফতি মাতিয়ে রেখেছে। আসর জমাতে একাই উস্তাদ সে। সাদি এসে সেই কখন থেকে ডোরবেল বাজিয়ে যাচ্ছে, খুলছে না কেউ। রাদিফকে কল করার জন্য মাত্রই ফোন বের করছিল, তার আগেই দরজা খুলে গেল। আরে ইলা যে, তোমার কলেজের কাজ শেষ? সকালের বলা কথার জন্য ইলার অস্বস্তি হচ্ছে, নিচে তাকিয়ে নখ খুঁচাচ্ছে মেয়েটা। খুব কষ্টে উচ্চারণ করল, জি জি ভাইয়া। সাদি আরও কিছু বলতে যাবে তার আগেই ইফতির হাঁকডাক শুরু। এই সাদি, ওখানে কি ঢাকার জ্যাম দেখা দিয়েছে নাকি? এগুচ্ছিস না কেন হতচ্ছাড়া? ইফতির কথায় ইলা সামনে থেকে সরে যায়। সাদি খেয়াল করল ইলা যে অস্বস্তি বোধ করছে। হয়তো সকালের নিজের বলা কথার জন্যই। ভেতরে প্রবেশ করে সকলের সাথে কুশল বিনিময় করে সেও আড্ডায় ব্যস্ত করে ফেলে নিজেকে। মনের অবাধ্য অনুভূতিগুলো আর তাকে কষ্ট দিতে পারে না। দিনের সবথেকে সুন্দর সময় হয়তো দুপুর পর থেকে সন্ধ্যা হওয়ার সময়টুকু। প্রখর রোদের তাপ কমে এসেছে, মাথার উপরে থাকা সূর্যটা হেলে পড়ছে পশ্চিমে। রোদ পড়ে যাওয়ায় বাড়ির ছোটরা সবাই মিলে ছাদে মাদুর পেতে বসেছে। বড়রা পাশেই রাখা চেয়ারে বসে তাদের মতো আড্ডা দিচ্ছে। শুধু অনুপস্থিত লিজা, সেই ঘটনার পর আর ঘর থেকে বের হয়নি। এতে সবথেকে বেশি খুশি হয়েছে ইরা, মেয়েটাকে তার একটুও পছন্দ না। সবাই মিলে আলোচনা করে ঠিক করা হলো এখানে এখন ট্রুথ অর ডেয়ার খেলা হবে। ইলা গিয়ে খালি বোতল নিয়ে এলো, এবার এটা ঘোরানো হবে। প্রথমবারের বোতল গিয়ে থামে সাদির সামনে। ট্রুথ অর ডেয়ার। সাদি তাকায় ইফতির দিকে, ছেলেটা মিটমিটিয়ে হাসছে। এটার সংকেত হচ্ছে ট্রুথ নেওয়া যাবেই না, যে কোনো সময় ছেলেটা তাকে ফাঁসিয়ে দিবে। আমি ডেয়ার নিব। ইরা বলে উঠে, আমি ডেয়ার দিব। সাদির গানের গলা দারুণ, তুই একটা গান গাতো। সকলে সায় জানালো, অনিচ্ছা থাকা সত্ত্বেও সাদি গান ধরল। কখনো আকাশ বেয়ে চুপ করে রে, যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে। চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জ্বেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এর স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরব না, না না। ইফতি তাকিয়ে আছে বন্ধুর মুখপানে, সে মন প্রাণে চায় সাদির জীবনে কেউ এসে ছেলেটাকে গুছিয়ে নিক। সকলের করতালির আওয়াজে ইফতির ধ্যান ভাঙে। পুরো গানটাই সাদি নিচের দিকে তাকিয়ে শেষ করেছে, কেননা কাউকে উদ্দেশ্য করে গান গাওয়ার মতো কেউ তো তার জীবনে নেই। সকলে এই গানের জন্য সাদিকে বাহবা দিলেও চুপ রইল ইলা। সাদির ফোনে মায়ের কল আসায় সে নিচে চলে যায়। ইলার মা ইয়াসমিন বেগম ছোট মেয়েকে বলেন, ইলা নিচে যাত, নাস্তা ভেজে রেখে এসেছি আমরা, নিয়ে আয়। মায়ের আদেশ পেয়ে ইলা নিচে নেমে আসে, রান্নাঘর থেকে নিয়ে আসে ভেজে রাখা স্প্রিং রোল আর সিঙ্গারা। সাদি বাইরে থেকে ফোনে কথা বলে ভিতরে আসছে দেখে হাতের বাটিগুলো ডাইনিং টেবিলের উপরে রাখে। আপনার গানের গলা অসম্ভব সুন্দর। সাদি ফোনের উপর চোখ রেখে হাঁটছিল বিধায় ইলাকে খেয়াল করেনি, কণ্ঠ শুনে তাকালো, মেয়ে তোমার কাছে দেখছি আজকাল আমার সবই সুন্দর লাগছে। ব্যাপার কি বলতো? ইলা চুপসে যায়, সে তো ভাবেইনি সাদি যে এভাবে তাকে ধরে ফেলবে। ইলাকে চুপ থাকতে দেখে সাদি আবার বলে, যে রাস্তায় আসতে চাইছ সময় থাকতেই ফিরে যাও মেয়ে, না হলে। সাদির কথা সম্পূর্ণ হওয়ার আগে সেখানে রাদিফের নানি উপস্থিত হয়। তোরা কে কোথায় আছিস দেখে যা, বাড়িতে কি সর্বনাশ হলো রে। কে কোথায় আছিস দেখে যা, এই ছেলে মেয়ে দুটো কি করছে। ছি ছি ছি। মহিলার কথা শুনে যেন বজ্রপাত হলো ইলা আর সাদির উপর। সে কি ইঙ্গিত দিচ্ছে? ইলা আর সে তো শুধু কথা বলছিল, তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল। তবে উনার কণ্ঠ শুনে রফিকুল সাহেব, শামসুল সাহেব সহ সকলে হন্তদন্ত হয়ে নেমে আসে ছাদ থেকে। ইয়াসমিন বেগমকে দেখেই রাদিফের নানি খেকিয়ে ওঠে,
মেয়েকে কি শিক্ষা দিয়েছ ছি? বোনের শ্বশুরবাড়ি এসে এসব করছে। নিজের মেয়েকে নিয়ে এসব কটূক্তি মোটেও সহ্য করলেন না ইরার বাবা শামসুল হক। কি করেছে আমার মেয়ে, এসব কি বলছেন আপনি? তোমাদের মেয়ে ভাতারের সাথে এখানে রমলীলা করছিল, আমি হাতে নাতে ধরেছি। এসব ভাষা শুনে সাদি আর চুপ থাকতে পারল না। কি যা তা বলছেন আপনি? আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে এমন মিথ্যা অপবাদ দিতে আপনার বাধছে না? লতিফা বেগম এগিয়ে যান মায়ের দিকে। মা, তুমি বোধহয় ভুল দেখেছ। সাদিকে ছোট থেকে দেখছি না ইলা আমাদের নিজের মেয়ের মতোই, ওরা কোনো খারাপ কাজ করতে পারে না। আমি চোখে কম দেখতে পারি, কিন্তু লিজা, ও কি চোখে কম দেখবে? ওই তো আমাকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ, আমি ওদের খুব বাজে অবস্থায় দেখেছি, ভাষায় প্রকাশ করার মতো না। নিচের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে ইলা। এবার আরো ডুকরে কেঁদে উঠল। নিজেকে নিয়ে এসবও শুনতে হচ্ছে তাকে। এতক্ষণ চুপ থাকলেও এবার ইয়াসমিন বেগম গিয়ে মেয়ের গালে চড় মারতে লাগলেন এলোপাতাড়ি। আন্টি, কি করছেন কি? ওর কোনো দোষ নেই, আপনারা ভুল বুঝছেন। ইয়াসমিন বেগম তবুও থেমে নেই, নিজেও কাঁদছেন তবুও থামছেন না। শামসুল হক এগিয়ে গিয়ে ছাড়িয়ে নিলেন। পাগল হয়ে হেলে তুমি? নিজের মেয়ের প্রতি বিশ্বাস পাচ্ছ না? আমার মেয়ে এমন কোনো কাজ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার মেয়ে কেমন, কিন্তু আজ যে কালি ওর গায়ে লাগানো হলো, এর কি হবে? বুঝতে পারছো কিছু তুমি? এবার মৌন থাকে শামসুল হক। তার আদরের মেয়ে কখনো এসব কাজ করতে পারে না। সাদির মাথা কাজ করছে না, এসব কি হচ্ছে? মহিলা কেন মিথ্যা বলে মেয়েটার জীবন জটিল করে দিচ্ছেন? আমি এ বাড়িতে থাকতে এই অপকর্ম সহ্য করব না, কিছুতেই না। ইয়াসমিন বেগম এগিয়ে এগিয়ে গেল সাদির কাছে। বাবা, আমার মেয়েটাকে বিয়ে করবে। ইরা বোনকে ধরে রেখেছে। মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আপু, এই আপু, বিশ্বাস কর, আমি কিছু করিনি। ইরা বোনকে আশ্বস্ত করতে কিছু বলতে যাবে, তার আগেই কানে আসে মায়ের কথা। মা, কি বলছোটা কি? ওরা নির্দোষ। রাদিফ বুঝে উঠছে না আসলে হয়েছে কি। তার মধ্যেই ইরার মায়ের এক কথায়, মা, আমার বন্ধু এমন কিছু করতে পারে না, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করি বাবা, আমি আমার মেয়েকেও বিশ্বাস করি। আমি জানি আমার মেয়ে কখনো খারাপ কিছু করবে না। কিন্তু আজ ঘর ভর্তি মানুষের সামনে আমার মেয়েকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এক কান দুই কান হতে হতে একসময় সবাই জেনে যাবে। আমার মেয়ে ভেঙে পড়বে যদি উল্টো পাল্টা কিছু করে বসে, আমি সহ্য করতে পারবো না বাবা। ইয়াসমিন বেগমের কথায় ঘর জুড়ে নীরবতা ছেয়ে যায়। সাদি ভেবে পাচ্ছে না এই মুহূর্তে তার কি করা উচিত। শামসুল হক চুপ করে আছেন, তার মানে এতে উনার সম্মতি রয়েছে। এক কোণে দাঁড়িয়ে আছে লিজা আর তার দাদি। তাদের দুজনের মুখে হাসি যেন উপচে পড়ছে। লিজা যখন সাদি আর ইলাকে একসাথে কথা বলতে দেখছিল, তখন সে তার দাদিকে এই বুদ্ধি দিয়েছিল। দাদিও রাজি হয়ে যায়। খুব অপদস্থ করতে পারবে ইলার পরিবারকে। তাদের এই জঘন্য ষড়যন্ত্রের শিকার সাদি আর ইলা। রাদিফ এগিয়ে যায় বন্ধুর দিকে। আমরা সবাই তোদের বিশ্বাস করি, এবার সিদ্ধান্ত তোর নিজের। সাদি তাকায় ইলার দিকে। মেয়েটা কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হেঁচকি দেওয়ার দরুন নাকের পাটা ফুলে উঠে বরংবার। আজ তার জন্য এই মেয়েটাকে ভোগান্তিতে পড়তে হয়েছে। আমি ইলাকে বিয়ে করতে রাজি, আপনারা ব্যবস্থা করুন। বলে আর দেরি করে না বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায়। ইলা বোনকে ধরে ডুকরে উঠে। তার জন্য ওই মানুষটার জীবনে আজ এই দিন এলো। ইলাকে তৈরি করাতে ইলার ঘরে নিয়ে গিয়েছে, সেখানেই উপস্থিত লতিফা বেগম আর ইয়াসমিন বেগমও। এখনো নীরবে অশ্রু ফেলছেন ইয়াসমিন বেগম। কি হয়ে গেল তার মেয়ের জীবনে? লতিফা বেগম এগিয়ে যায় ইলার দিকে। মেয়েটা কেমন বসে বসেই চিমুচ্ছে। ইলা, মা, আমাকে ক্ষমা করে দে। আমার বাড়িতে এসে তোকে অপদস্থ হতে হলো। আমি জানি তোরা নির্দোষ। লতিফা বেগমকে জড়িয়ে আরও কেঁদে দেয় মেয়েটা। ইরা এসে সামলে নেয় বোনকে। সাদির মতো ছেলে হাজার খুঁজলেও দুটো পাবে না কেউ। তুমি সুখী হবে ইলা, চিন্তা করো না। পাশে থেকে কথাটি বলে আখি। আখির কথায় সায় জানায় ইরা নিজেও। আমার বোনের কপাল ভালো, তাই ওর ভাগ্যে সাদির মতো সুপুরুষ জুটছে। এবার কান্না থামাতো, শাড়ি পরাবো তোকে। ইলা কান্না ভেজা চোখ নিয়েই তাকায় মায়ের দিকে। তার মা কিছু বলছে না কেন? মা কি তাকে ভুল বুঝল? সন্ধ্যার পর ড্রয়িং রুমে নিয়ে বসানো হয়েছে ইলাকে।
তার ঠিক পাশে সাদি। সাদি এখনো ট্রমা থেকে বের হতে পারেনি, কি হয়ে গেল তাদের সাথে। পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে কথা বলছিল তারা, তবুও এই হেনস্থার শিকার হতে হলো। বিয়েতে রাজি হয়েছে একমাত্র ইলার কথা ভেবে, মেয়েটা তো এখনো ছোট, যদি এই মিথ্যা অপবাদের কারণে ইলার জীবনে কোনো বাজে প্রভাব ফেলত, সাদি কি মেনে নিতে পারত? এসব ভেবেই বিয়েতে রাজি হওয়া। সাদির বাসায় তার মা ছাড়া আর কেউ নেই, সে তার মাকে জানিয়ে দিয়েছে যে বউ নিয়ে বাড়ি যাবে। ভদ্র মহিলা আর কোনো কথা জিজ্ঞেস করেননি, ছেলের সুখেই তার সুখ। মুহূর্তেই কাজী সাহেবকে নিয়ে আসা হয়। কাবিন কত দিব? এ কথায় সবাই সাদির দিকেই তাকায়, যেহেতু তার পরিবারের কেউ এখানে নেই তাকেই জানাতে হবে। সাদির সহজ সরল উত্তর, দিয়ে দিন আপনাদের যেমন ইচ্ছা, আমি তো আর ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করছি না। সাদির কথায় ইলা তাকায় সাদির দিকে, তার জন্য লোকটার জীবনে আজ এমন দিন। তবুও কোনো অভিযোগ নেই, এত ভালো কেন ছেলেটা? ইলার মা ইয়াসমিন বেগম নিজের সিদ্ধান্তে খুশি হলেন, সঠিক ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরেছেন তিনি। কবুল বলতে বলায় বিনা বাক্যব্যয় করে ছেলেটা কবুল করে নিল ইলাকে নিজের জীবনসঙ্গী হিসাবে। সাদি চাচ্ছে যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায়, এই বাড়িতে নিঃশ্বাস নিতেও তার অস্বস্তি হচ্ছে। বিয়ের কাজ শেষে শামসুল হক সাদিকে বলেন, মেয়েটাকে আমি কিছুদিন পর বিদায় দিতে চাই। বিয়ে যেহেতু আজ হয়েছে, আমার বউ আজই আমার সাথে আমার বাড়ি যাবে। সাদির এই এক কথায় ইফতি আর রাদিফ সব থেকে বেশি খুশি হলো। ইলার কানে এখনো বাজছে শুধু, আমার বউ। সাদির প্রতি ভালো লাগা যেন আরো বেড়ে গেল মেয়েটার। ইয়াসমিন বেগম এগিয়ে আসেন মেয়ের দিকে, আমাকে ক্ষমা করে দিস মা, তোর ইচ্ছা অনিচ্ছা না জেনেই বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আমি মা হয়ে তোর বদনাম কিভাবে দেখতাম বল, যেখানে তোর কোনো দোষী নেই। আমার সিদ্ধান্তে মায়ের উপর রাগ করিস না, তুই সুখী হবি ইলা দেখে নিস। মায়ের আদর মাখা কথায় আরো ঢুকে কেঁদে উঠে মেয়েটা। অবস্থা অন্যদিকে যাওয়ার আগেই সাদি এগিয়ে এসে ইলার হাত ধরে নেয়, এবার যেতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে। সবার কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে ইলাকে নিয়ে, মেয়েটা এখনো কাঁদছে। বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ হলো, সাদির কপালে চিন্তার ভাঁজ। তার মা দরজা খুলছে না কেন? তৃতীয়বারের মতো বেল বাজাবে তার আগেই দরজা খুলে যায়। সাদির মা ইলাকে দেখে, মাশাল্লাহ মাশাল্লাহ, এমন চাঁদ কোথা থেকে নিয়ে এলি সাদি? আয় আয় ভিতরে আয়। সাদির মায়ের এলাহি কাণ্ড, টেবিল ভর্তি মিষ্টি, পিঠা আর হরেক রকমের খাবার। সে তো বিকালে জানিয়েছে, এত কিছু একা করল কিভাবে? ড্রয়িং রুমে গিয়ে তার ধারণা ভুল প্রমাণিত হলো, তার মা একা নয়, খালা আর খালাতো বোন এসেছে, একমাত্র ছেলের বউ নিয়ে আসছে, খালি মুখে বউ ঘরে তুলব নাকি? ইলা আর সাদিকে বসানো হয়েছে একসাথে, সামনে হরেক রকমের খাবার। তেমন কিছুই খাচ্ছে না তা লক্ষ্য করে সাদির মা হাতে তুলে খাইয়ে দিলেন কিছুটা। ইলার কান্না পায়, মায়ের কথা খুব মনে পড়ছে। এরই মধ্যে সাদির খালা আর খালাতো বোন বেরিয়ে আসে তার ঘর থেকে। সাদির কপালে চিন্তার ভাঁজ, এরা তো কখনো তার ঘরে যায় না, তবে এখন কি মতলবে? খালাতো বোন কুহু এগিয়ে আসে, ভাবি তুমি তো আমার থেকেও চিকন, খাও না কেন? খাবে নি? এবার সাদির সোহাগেই মোটা তাজা হয়ে উঠবে। তাই না রে সাদি? কেবলই ছেলেটা পানি মুখে দিয়েছিল, খালার কথা শুনে কাশি চলে আসে। সে চলে যায় সেখানে থেকে, তার খালা এমনই, কখন কার সামনে কি বলে ফেলে খবর থাকে না। ইলা মাথা নিচু করে রেখেছে, মানুষগুলো তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। সাদির মা নিজের ঘর থেকে কয়েকটি গয়নার বক্স নিয়ে আসে, নে কুহু, ভাবিকে পরিয়ে দে, এগুলো আমার বিয়ের গয়না, এখন থেকে তোমার। হাতের চিকন বালা জোড়া সব সময় পরে থাকবে কেমন? ইলা মৃদু আওয়াজে সম্মতি জানায়, জি আচ্ছা। নিজের ঘরে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সাদি, সে হতাশ, খুবই হতাশ। কুহু আর খালা মিলে রুমের কোনায় কোনায় মোমবাতি জ্বালিয়ে রেখে গেছে। সাদি চটপট সেগুলো নিভিয়ে দেয়, মেয়েটাকে আর অস্বস্তিতে ফেলতে চায় না সে। ইফতির সাথে বাইরে বেরিয়েছিল রাদিফ, মেজাজ চটে আছে তার। তার বাড়িতে এসে বন্ধুকে এমন অপদস্থ হতে হবে ভাবতে পারেনি। রাদিফ নিশ্চিত ছিল লিজা মেয়েটাই নানির কান ভরেছিল। সাদিদের বিদায় দিয়ে খুন করা ভাবে জিজ্ঞাসাবাদ করেছিল, তবুও মেয়েটা স্বীকার করে না।
বরং তার বদলে দাদিকে নিয়ে চলে গেছে সন্ধ্যায়। এতে অবশ্য রাদিফ খুশি হয়েছে। নিজের ভাইজির জন্য ইরার পরিবারকে এতটা অপদস্থ হতে হলো এই ভেবে অনেকবার ক্ষমা চেয়েছেন লতিফা বেগম। ক্ষমা চাইলেই কি সব ঠিক হয়? হয় না, তবুও মুখের উপর কিছুই বলেনি ইরার পরিবারের কেউ। রাদিফ বাড়ি আসে রাত 9টা নাগাদ। ঘরে ঢুকেই চোখে পড়ে ইরা মেয়েটা পড়তে বসেছে। এগিয়ে গিয়ে ইরার পাশে বসে রাদিফকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় ইরা। এসেছিস? আমি খাবার নিয়ে আসছি। কোথাও যেতে হবে না, এখানে বস। হাত টেনে বসিয়ে দেয় ইরাকে। ইরা বুঝতে পারে রাদিফ কিছু বলতে চায় তাকে। দেখ ইরা, আমি ভীষণভাবে দুঃখিত। ইলা আমার নিজের বোনের মতো, ওকে এমন অপবাদ পেতে হলো তাও আমার বাসাতেই। আমি মানতে পারছি না ইরা। রাদিফের কথায় হালকা হাসে ইরা। তুই এখনো এসব নিয়ে পড়ে আছিস রাদিফ? আমি সত্যি মন থেকে খুশি হয়েছি শাদির সাথে ইলার বিয়ে হওয়ার। শাদির মতো মানুষ জীবনে পেয়েছে, ও তো ভাগ্যবতী। রাদিফ ব্রু কুচকায়। তার মানে কি বলতে চাইছিস তুই আমাকে পেয়ে ভাগ্যবতী না? ধুর, ছাড় তো। ইরা হাত ছাড়িতে নিতে চায়, রাদিফ ছাড়ে না, নিজেও দাঁড়িয়ে যায়। হুট করে রাদিফের কি হলো কে জানে, নিজ অধর এলিয়ে দিল ইরার অধরের ভাঁজে। মেয়েটার চোখ বড় বড় হয়ে যায়, শক্ত করে ধরে রাদিফের টি শার্ট। রেসপন্স পেয়ে যেন আরো তীব্র হয়ে উঠে ঠোঁটের পরশ। ইলা বসে আছে শাদির ঘরে খাটের ঠিক মধ্যে। তার খালার শাশুড়ি এই ঘরে রেখে চলে গেছে, বলেছে শাদি আসার আগ অব্দি জেগে থাকতে। লোকটা সে যে বেরিয়েছে আর আসার নাম নেই। এদিকে তার ঘুম পাচ্ছে, বসে বসেই চিমাচ্ছে মেয়েটা। দরজায় খট করে আওয়াজ হতেই ঘুম কেটে যায় ইলার। সাদি আসছে, তার হাতে কিছু শপিং ব্যাগ। এগিয়ে এসে ইলার দিকে। এখানে তোমার রেগুলার পরার জন্য কিছু জামা আছে, চাইলে তুমি এখন চেঞ্জ করে আসতে পারো। ইলা কিছু বলবে তার আগেই কয়েকটি মোটা টাকার ভান্ডিল। এখানে পুরো টাকাটা আছে ইলা, তোমার দেনমোহর। এটা তোমার প্রাপ্য। এগুলো আপনার কাছেই রাখুন। মা বলে দিয়েছে এগুলো না নিতে। আমার যা কিছু শব্দ এখন আপনার, এগুলো আপনি আপনার কাছে রাখুন। মেয়েটা এত কথা জানে। সাদি আর কথা আগায় না, পকেট থেকে ছোট একটা বক্স বের করব ইলার সামনে ধরে। বিয়ের রাতে নাকি বউকে গিফট দিতে হয়। আমার তেমন সুযোগ হয়ে ওঠেনি। এটা নাকি বাবা দিয়েছিল মাকে প্রথম দেখে। আজ আমি তোমাকে দিচ্ছি। এটা নাও ইলা। ইলা হাতে নেয় না, বরং নিজের হাত এগিয়ে দেয়। আপনি নিজেই পরিয়ে দিন। সাদি পূর্ণদৃষ্টি ফেলে ইলার দিকে। মেয়েটা তাকে মায় জড়িয়ে নিচ্ছে কেমন। এই আবদারটুকু ফেলতে ইচ্ছা হলো না তার। যত্ন করে পরিয়ে দিল আংটিটা। এক মুহূর্ত দেরি না করে চলে যায় বারান্দায়। মেয়েটার আশেপাশে থাকা যাবে না, ওই টানা চোখের মায় আটকে গেলেই সর্বনাশ। মনের গহীনে উকি দেয়া এক প্রশ্ন, নিজের বউয়ের মায় জড়িয়ে যদি সর্বনাশ হয় তাহলে হোক না। সকাল হতে না হতেই ইরা বোনের কাছে চলে এসেছে। নতুন পরিবেশ তার বোনকে ঠিকমতো মানিয়ে নিতে পারছে। সে শাদিকে জানে ছেলেটা সর্বোচ্চ চেষ্টা করবে ইলাকে ভালো রাখার। তবুও এসবের জন্য যে ইলা প্রস্তুত ছিল না। ইরাকে শাদির বাড়িতে রেখে রাদিফ অফিসে চলে গেছে। ইরা এসেছে দেখে শাদি ইফতি আর আখিকেও আসতে বলেছিল কল করে। আপাতত ইফতি, আখি, ইরা, ইলা, শাদি আর কুহুর ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তাদের মাঝে ইলা বেশ চুপ করেই রয়েছে। ইলার পরনে শাদির এনে দেওয়া কুরতি সেট। পানাফুল রঙের জামা পরেছে সে, তার সাথে মাথায় ঘোমটা দেওয়া। ইরা তাকিয়ে থাকে বোনের পানে, মেয়েটাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে। হয়তো তাই হবে। রান্নাঘর থেকে শাদির মা আওয়াজ দিচ্ছেন চা নিয়ে আসার জন্য। ইলা যাওয়ার জন্য উঠে, তবে তাকে থামিয়ে দেয় শাদি। তুমি বসো, আমি নিয়ে আসছি। বাব্বা, শাদির কি দরদ রে বউয়ের প্রতি। পুরোপুরি একদিনও তো হয়নি বিয়ের। কি জাদু করেছ আমার বন্ধকে ইলা, বলো তো দেখি। ইলা মাথা নিচু করে রেখেছে। ইফতি এসেছে থেকে তাকে লজ্জা দিয়ে যাচ্ছে। আখি বিরক্তি প্রকাশ করে। শাদির দায়িত্ববান ছেলে, তাই বউকে দিয়ে খাটায় না, বুঝলি? তুই ওইসব বুঝবি না, তোর তো বউই নেই। আখির কথায় উপস্থিত সকলে হেসে দেয়। ইলাও হাসছে। এই গাছি, এই তুই কি বললি? আখি কিছু বলতে যাবে তার আগেই ইরা থামিয়ে দেয়। এবার চুপ যা দুটোয়। তোদের নিয়ে আর পারা যায় না, যেখানে সেখানে ঝগড়া শুরু করে দিস। আমাকে না বলে এই গাধিটাকে বল।
সম্মানই করে না আমাকে। ইরা ধমকে ওঠে, ইফতি চুপ কর এবার, এসব নিয়ে পরে কথা হবে। ইফতি মুখ ভেঙচি কাটে আখিকে উদ্দেশ্য করে, আখিও কি কম যায়, সেও পাল্টা ভেঙচি কাটে। এবার সবাই একসাথেই অট্টহাসিতে ফেটে পড়ে। দুপুরের খাবার খেয়েই সকলে বেরিয়ে পড়ে। আসার আগে বোনকে খুব করে বুঝিয়ে এসেছে শাশুড়ির সাথে সাথে থাকতে, কখনো যেন কষ্ট না দেয় কাউকে। শাদির সাথে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে ইরা জানে। খুট করে রাদিফ বাইক থামায়, ইরা নেমে আয়। কেন? বাড়ি যাব তো। না, বাড়িতে সন্ধ্যায় যাব, ভেলপুরি তোর খুব পছন্দের না। চল আজ একসাথে খাবো। ইরাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে থাকে। মেয়েটা মনে মনে খুব বেশি খুশি হলো। প্রিয় মানুষের সাথে একান্ত সময় কাটাতে কার না ভালো লাগে। ভালোবাসার মানুষের সঙ্গ পেলে মানুষ হাজার বছর বাঁচতে চায়। পরন্ত বিকেল, সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণ মাত্র। রাদিফ আর ইরা হাঁটছিল একসাথে। অনেকদিন পর দুজনে একসাথে সময় কাটালো। আগে হুট করেই তারা দুজনে বেরিয়ে পড়তো ঘুরে বেড়ানোর জন্য। ইরা সেসব ভেবে স্মৃতিচারণ করছিল। ইরা আনমনেই জবাব দেয়, মেয়েটা বল, তুই ওই দিন বলেছিলি আমাকে অনেক আগে থেকে ভালোবাসিস। নাদিয়া মেয়েটার সাথে সম্পর্কের শুরু করার আগে তো তোকে বলেছিলাম, তখন তুই আমাকে কিছু জানাসনি কেন? ইরা আজ একটুও বিচলিত হলো না। আমি কখনো নিজের অনুভূতি প্রকাশ করতে চাইনি রাদিফ, ভয় পেতাম যদি প্রকাশ করলে তোকে হারিয়ে ফেলি। যদি তুই আমার সাথে বন্ধুত্ব না রাখিস, তখন কেমন করতাম আমি? রাদিফ তাকিয়ে থাকে ইরার দিকে, মেয়েটার কণ্ঠে কেমন অসহায়ত্বের ছাপ। তার এত কাছে থেকে মেয়েটা এত গভীরভাবে তাকে ভালোবাসে গেছে সে টেরও পায়নি। ইরার ভালোবাসার কথা জানলে হয়তো আরও আগে মেয়েটাকে কাছে টেনে নিত। মোটেই কষ্ট পেতে দিত না ইরাকে। ইরা, এখন যদি আমি তোকে নিজের করে পেতে চাই, তুই কি ফিরিয়ে দিবি আমায়? রাদিফের এই কথাটা যথেষ্ট ছিল ইরার বুক তোলপাড় করে দেওয়ার জন্য। রাদিফ কি বোঝাতে চাইল? সে যা ভাবছে রাদিফ কি তাই বলেছে? ইরা আর ভাবল না, সম্মতি স্বরূপ হেসে বলল, ঠিক সময় তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। রাদিফ আর কথা বাড়ায় না এ বিষয়ে। ইরা যখন বলেছে সে ঠিক সময়ে উত্তর পেয়ে যাবে। দেয়ালের রং উঠা একতলা বাড়ির রান্নাঘর থেকে আসছে রিনরিনে হাসির আওয়াজ। চুলায় চায়ের পাতিলে চা হচ্ছে আর সাদির মা নাজমা বেগম সাদির ছোটবেলার কথা শোনাচ্ছে ইলাকে। সাদি ছোটবেলায় অনেক দুষ্টু ছিল, সেসব গল্প করছে দুই শাশুড়ি বৌমা মিলে। ইরাকে খুব সহজেই আপন করে নিয়েছেন নাজমা বেগম। জানো ইলা, আমার একটা মেয়ের খুব শখ ছিল, আগে খুব মন খারাপ হতো। তাই হয়তো উপরওয়ালা তোমাকে পাঠিয়েছে আমার মেয়ে করে। ইলা কিছু বলার আগেই সাদি এলো বাইরে থেকে। ছেলেকে দেখা মাত্রই নাজমা বেগম তাড়া দিলেন ইলাকে, যাও যাও, সাদির জন্য চা নিয়ে যাও। ইলা বাধ্য মেয়ের মতো চা নিয়ে চলে যায় সাদির ঘরে। দরজা খোলা থাকায় নক না করেই চলে এসেছে। ঘরে ঢুকে সে বুঝতে পারে সে মোটেও ঠিক কাজ করেনি। সাদি পরনের শার্ট খুলে উল্টো দিক ঘুরে আছে, যার দরুন তার পিটাও শরীর দৃশ্যমান। ইলা ফাঁকা দোক গিলে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে গলায় কিছুটা শব্দ করে, দয়া করে আপনি কিছু পড়ুন। ইলার কণ্ঠ শোনা মাত্রই তড়িঘড়ি করে হাতে থাকা টি শার্ট পরে নেয়। গলা পরিষ্কার করে, কিছু বলবে। টেবিলের দিকে এগিয়ে যায় ইলা, আপনার চা, মা পাঠালো। সাদি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। ইলার মন খারাপ হয়, মানুষটা কি তাকে মেনে নিতে পারছে না। সেও তো মেনে নিতে পারছে না, তাই বলে মুখের সামনে থেকে এভাবে চলে যাবে। ইলার ভাবনায় মাঝেই সাদিকে ফিরে আসতে দেখা গেল, তার হাতে ফাঁকা একটি কাপ। ইলা ভ্রু কুচকায়, কি করবে এই লোক? সাদি নিজের কাপ থেকে ফাঁকা কাপে চা ঢেলে নিল। ইলার দিকে এগিয়ে দিতে দিয়ে বলে, এক কাপ ভর্তি করে চা দিয়েছ, এত খেতে পারবো না। তার চেয়ে বরং অর্ধেক তুমি খাও, বাকি অর্ধেকটা আমি খাই। বসো এখানে। ইলা যেন ভালো লাগার স্রোতে ভেসে যায়। এই মানুষটা এত বেশি ভালো কেন? ইলা বুঝল মানুষটা বোধ হয় একাকী সময় কাটাতে চাচ্ছে, তাই সে সাইড দিল। ইলা শুধু চা নিয়ে এসেছে, নাজমা বেগম বিস্কুট দিয়ে এসেছিল, কিন্তু ছেলের বউকে একসাথে দেখে আর এগোলেন না। বাইরে দাঁড়িয়েই দেখলেন ছেলের বউয়ের প্রতি ছেলের সম্মান, স্নেহ। তার ছেলেটা একদম বাবার মতো হয়েছে। এসব ভেবে চোখের কোণে অশ্রু জমে নাজমা বেগমের। তিনি ছুটে যান রান্নাঘরে, ভাতের হাঁড়ি নামাতে হবে তো।
লফিফা বেগম ইরার মাথায় তেল দিয়ে দিচ্ছেন আর ইরাকে বকাবকি করছেন, চুলে তেল না দিলে চুল বড় কিভাবে হবে? রাতে তেল দিয়ে সকালে ধুয়ে ফেলবি তাহলেই তো হলো। এরপর থেকে চুল বড় করবি, চুলই তো মেয়েদের সৌন্দর্য। চুল কেটে ফেললে গাঁটটা মারবো তোকে, দেখে নিস। হ্যাঁ মা, আমার পক্ষ থেকেও দিয়ে দাও। কথা বলতে বলতে রাদীপ পাশের চেয়ারে বসে পড়ে। তোকে তো পাওয়াই যায় না আজকাল, মায়ের সাথে যে দুজন বসে কথা বলবি সেই সময়ও হয় না তোর। ইরাকে দেখ, মেয়েটা আমার সাথে সাথেই থাকে। ইরা মিটমিটিয়ে হাসছে, শাশুড়ি তার প্রশংসা করায়। মায়ের কথার উত্তর করে রাদীপ, ওর কি বাসায় আর কাজ কাম আছে? তাই ও সারাদিন তোমার পিছেই থাকে। আমাকে যে তোমার স্বামী অফিসের কাজে আটকে রাখে তার বেলায় কিছু না। একদম বাজে কথা বলবি না, বাড়িতেও অনেক কাজ থাকে, তুই জানিস কিছু? দেখলে মা, দেখলে কেমন মুখে মুখে তর্ক করছে আমার সাথে তোমার সামনেই। তুমি কিছু বলবে না? উফতরা থামো না। রাদীপ শোন, আমি বলছিলাম কি, দেখ বাড়িতে আমি সব সময় একা থাকি, একটা ছোট খেলার সাথী হলে মন্দ হয় না বল? ইরা শাশুড়ির ইঙ্গিত চট করে বুঝে গেলেও রাদীপ মাথা মুন্ডু কিছুই বুঝল না। এই বয়সে তুমি খেলার সাথী খুঁজছো মা? এ কেমন কথা? সংসার সামলাতেই তোমার দিন চলে যায়, খেলার সাথী দিয়ে কি করবে? লতিফা বেগম কপাল চাপড়ান, ছেলেটা পেটে থাকতে তার মা বলতো বাদাম খেতে, বাদাম খেলে নাকি বাচ্চাদের বুদ্ধি হয়। লতিফা বেগম আজ নিজের ভুল বুঝতে পারলেন। তুই পেটে থাকতে আমি বাদাম কম খেয়েছিলাম, সেই কারণেই তুই মাথা মোটা হয়েছিস হতচ্ছাড়া। রাদীপ উঠে দাঁড়ায়। না, মা আর বউ মিলে তাকে পোচাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। সে বাবার কাছে চলে যায়। ভদ্রলোক বই পড়ছিলেন, এগিয়ে যায় রাদীপ। উঠো বাবা, তোমার বউ নিয়ে এসো ড্রয়িং রুমে থেকে, আমার বউকে আটকে রেখেছে তোমার বউ। উঠো, ফাস্ট ফাস্ট বাবা। বলি যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে যায়। ভদ্রলোক বিড়বিড় করতে থাকেন, বিয়ের পর ছেলেটা একটু বেশি বেলাজ হয়ে গিয়েছে। রাতের আকাশে যেন আজ চাঁদ তারার মেলা বসেছে। আকাশ জুড়ে তারারা বিচরণ করছে। ইলা আর সাদি বসে আছে বারান্দায়। আনমনেই সাদি ভেবে যাচ্ছে নিজের জীবন সম্পর্কে, জীবন কতই না বৈচিত্র্যময়। সে যাকে চাইল তার বোন এখন সাদির ঘরওয়ালি, সাদি মোটেই ইরাকে নিয়ে ভাবতে চায় না। সে কি কাপুরুষ নাকি, যে ঘরে নিজের বউ রেখে অন্যের বউয়ের প্রতি নজর দেবে? হ্যাঁ, অবাধ্য অনুভূতিগুলো হয়তো দূর করা কষ্টসাধ্য, তবু সে অনুভূতি দমিয়ে রাখতে জানে। পাশে দৃষ্টি ফেলে দেখল ইলার দৃষ্টি দূর আকাশে, মেয়েটার সাথে সাদি কথা বলতে চাচ্ছে। সে নিজেও যে মেন্টালি ডিস্টার্ব, সে তো অন্য কাউকে মনে জায়গা দিতে পারবে না বলেই মনে মনে ঠিক করেছিল বিয়ে করবে না কখনো, কিন্তু উপরওয়ালার অন্য কিছু ভেবে রেখেছিলেন। এখন ইলার সাথে ফ্রি হওয়া খুবই প্রয়োজন, তার জন্য আগে তাদের কথা বলা প্রয়োজন। হালকা এক শ্বাস নেয় সাদি। ইলা। ইলার ধ্যান ভাঙে সাদির ডাকে, জি বলুন। ইলা, আমরা দুইজনই পরিস্থিতির শিকার। তুমি এ বিয়েতে রাজি ছিলে কি না তাও আমি কিছুই জানি না। আমার মাথায় তখন ছিল আমাকে যে করেই হোক তোমার সম্মান বাঁচাতে হবে। তাই আমি বিনা বাক্যে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাই। আর কেউ না জানুক, আমরা নিজেরা তো জানি আমরা কোনো খারাপ কাজ করছিলাম না। মৃদিনের কথা মনে হতেই ইলার চোখ অশ্রুতে টইটম্বুর হয়, সেন পলক ফেললেই গড়িয়ে পড়বে। জোছনার আলোতে ছাদি তা স্পষ্ট দেখতে পায়। কেঁদো না ইলা, আমি হয়তো তোমার বাবার মতো অট্টালিকায় রাখতে পারবো না, তবে তোমাকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ইলা নাক টেনে কান্না আটকানোর প্রয়াস চালাচ্ছে, তা দেখে না চাইতেও হেসে দেয় ছাদি। ইরা, স্বামী স্ত্রী হওয়ার আগে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া থাকা দরকার। আমাদের শুরুটা না হোক বন্ধুত্ব দিয়েই হোক। বন্ধু হবে আমার। কথা বলতে বলতে সাদি নিজের হাত এগিয়ে দেয়, তার মন বলছে ইলা তার সাথে হাত মিলাবে। সাদির ধারণায় ঠিক হলো। ইলা মেয়েটা সাদির হাত ধরে নিল দুই হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধু হব। সূর্যিমামা ছুটিতে আছে, আজ 3 দিন হতে চলল। টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কখনো কমছে তো কখনো বাড়ছে। এভাবে ঘরে বসে থাকতে ইলা প্রচণ্ড বিরক্ত হচ্ছে। কালকের রাদিফের জন্মদিন। প্রতিবার রাদিফকে স্পেশাল ফিল করাতে সে সাধ্যের মধ্যে অনেক কিছু করে, কিন্তু এবার তো একা বের হওয়া মুশকিল। ভেবেছিল সকলে মিলে সারপ্রাইজ দিবে, কিন্তু মুহূর্তেই সিদ্ধান্ত বদল করে। রাদিফের এবারের জন্মদিন সে স্পেশাল করতে চাইছে,
তাই সব নিজে একাই করবে। আজ শুক্রবার বিধায় লতিফা বেগম নতুন দম্পতি ইলা আর সাদিকে দাওয়াত করেছেন বাড়িতে। রাদিফের বাড়িতে কোনো দাওয়াত আর ইফতি, আখি ওরা থাকবে না, এটা কিভাবে সম্ভব? কখনোই না। সবে মাত্র নাস্তার শেষে রুমে এসেছে ইরা, তার মন খারাপ লাগছে, সবার সকাল সকাল আসার কথা, তবে বৃষ্টি তো কমার নামই নেই। এভাবে থাকলে সকলের আসতে ভোগান্তি পোহাতে হবে। রাদিফ ওয়াশরুম থেকে বেরতেই চোখ যায় জানালার পাশে। ইরা দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার কাচের জানালা ভেদ করে বাইরে তাকিয়ে আছে। রাদিফ নিঃশব্দে এগিয়ে যায়। পেছনে থেকে জড়িয়ে ধরে ঠান্ডা হাত শাড়ির আঁচল ভেদ করে কোমরে গিয়ে ঠেকেছে। ইরা মোটেও চমকায় না, রাদিফের শরীরের ঘ্রাণ তার চেনা, খুবই ভালো করে চেনা। নীরবতা ভাঙে রাদিফ, ইরার কানে ফিসফিস করে বলে, বউ, আমার না প্রেম প্রেম পাচ্ছে। ওয়েদার ডিমান্ড। ইরা রাগী চোখে তাকায় রাদিফের দিকে। রাদিফ আজ আর দমে যায় না। দেখ, চিরিচিরি বৃষ্টি হচ্ছে, চল ছাদে চল। ইরা অবাক হয়, রাদিফ তো বৃষ্টিতে ভেজা পছন্দ করে না, তাহলে আজ? ইরার প্রশ্নবোধক চাহনিতে রাদিফ হাসে, তোর একমাত্র শখ বৃষ্টি বিলাস করা। চল আজ তোকে বৃষ্টিতে ভেজাবো, প্রেমের বৃষ্টিতে। ইরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে এসে ইরার মন ভালো হয়ে গেল। ঝিরিঝিরি বৃষ্টি কেমন মুষলধারে বইছে। ছুটে যায়, ছোট বাচ্চাদের মতো ভিজতে থাকে। রাদিফ তাকিয়ে দেখছে প্রাণচ্ছুল ইরাকে, ভিজে যাচ্ছে সে নিজেও প্রেময় বৃষ্টিতে। আজকাল সবভাবেই ইরাকে দেখতে তার কাছে ভালো লাগে। কেন? সে কি ইরার প্রেমে পড়ে গেল? কই, এত বছরে এতটা সুন্দর কি আগে লেগেছে? নিজের প্রশ্নের উত্তর নিজেই বের করে, আগে তো সেই নজরে ইরাকে কখনো দেখেনি, তাই তার সৌন্দর্য চোখে পড়েনি হয়তো। ইরার পরনের শুভ্র রাঙা শাড়িটি ভিজে লেপ্টে আছে শরীরে, কোমরের কিছু অংশ দৃশ্যমান। রাদিফ ফাঁকা ডোক দিলে এগোয়ে যায় ইরার দিকে, শাড়ি দিয়ে ভালো করে রেখে দেয় ইরাকে। হঠাৎ দূরে কোথাও বাজ পড়ল, ইরা ছুটে এসে রাদিফকে আঁকড়ে ধরে। ভয় কাটিয়ে ইরা রাদিফকে ছেড়ে দেয়, তবে রাদিফ ছাড়ে না, আটকে রাখে বাহুডোরে। কই কই, বাড়ির সবাই কই? ইফতি এসেই হাঁকডাক শুরু করেছে। আখি চোখমুখ কুঁচকে তাকায়, ছেলে কি দুদণ্ড বসে কাটাতে পারে না। ইফতির আওয়াজ পেয়ে লতিফা বেগম বেরিয়ে আসেন, এসেছিস তোরা, আয় আয়। রাদিফ আর ইরা তো ছাদে ভিজছে, মনে হয় দুটিতে মিলে। তোরে বসো, কিছুক্ষণ পাকড়া করেছি, নিয়ে আসি। কথা বলতে বলতেই তিনি রান্নাঘরে প্রবেশ করেন পকড়া আনার উদ্দেশ্যে। লতিফা বেগম চলে যেতে ইফতি আখির পাশে বসে, আখি, চল আমরাও গিয়ে ভিজি। একদম বাজে কথা বলবি না, একে তো এই ঝড় বৃষ্টির দিনে ব্ল্যাকমেইল করে শাড়ি পরিয়েছিস। আমার ঠান্ডার সমস্যা আছে। মেয়ে মানুষ শাড়ি পরে ঘুরবি, বৃষ্টি বিলাস করবি, তা না সে শুধু মটকা মেরে শুয়ে থাকতে পারে। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আখির সাথে কে বেশি বেশি করছে দেখি তো আমি, বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে ইরা। ইরার পরনে তাঁতের শাড়ি। হ্যাঁ ইরা, আয় তো, আমি একা ঝগড়া করে পারছি না বদমাসটার সাথে। ইফতি হতাশ এক শ্বাস ফেলে বিড়বিড় করে, চাপাবাজ মহিলা, এবার আর সে তর্কে পারবে না বিধায় আর কোথাও বাড়ায় না। বৃষ্টি কমছেই না, তার উপর ইলা শাড়ি পরেছে, তার জন্য সাদি নিজেই সিএনজি গিয়ে বাড়ি পর্যন্ত সিএনজি নিয়ে এসেছে। রাদিফদের বাড়ির কিছুটা কাছে এসে সাদি আসছি বলে নেমে যায় গাড়ি থেকে। বৃষ্টির জন্য গাড়ির পর্দা লাগানো, ইলা বাইরের কিছু দেখতে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর সাদি উঠে আসে গাড়িতে, সিএনজি চলতে থাকে গন্তব্যের দিকে। ইলা, তোমার হাত দাও। ইলা বুঝতে পারে না। বিরক্তিতে চোখ সূচক আওয়াজ করে ছেলেটা, নিচ থেকে ইলার হাত সামনে আনে। সম্পূর্ণ লাল গোলাপের তৈরি একটা গাজরা বের করে পরিয়ে দেয় ইলার হাতে। ইলা অবাক হয়ে দেখছে গাজরা পরায় যেন হাত বেশি সুন্দর লাগছে, অনেক বেশ সুন্দর হয়েছে। যখন দেখল মা ইলাকে মেরুন রঙের শাড়ি পরিয়েছে, তখনই সাদি ভেবেছিল গোলাপের গাজরা বেশ মানাবে। সাদি হাসে ইলার খুশি দেখে, মেয়ে মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না। হাতে থাকা আরেকটি প্যাকেট এগিয়ে দেয়, এটাই ইরা আর আখির জন্য আছে। ইলা প্যাকেট খুকে দেখে, বেলি ফুলের গাজরা, আমাদের 3 জনের জন্য একই রকম আনতেন। লাল গোলাপ আমার কাছে ভালোবাসার প্রকাশের মাধ্যম ইলা। বন্ধুদের জন্য লাল গোলাপ না, আর তাছাড়া ওদের দুজনেরই বেলি ফুল পছন্দের, তাই এনেছো।
ইলার মনে ভালো লাগারা দোল খেলে যায়। এই তো সাদি বলল লাল গোলাপ ভালোবাসা প্রকাশের মাধ্যম আর তাকে সাদি লাল গোলাপ দিয়েছে। তবে কি সাদি নীরবে তার অনুভূতি প্রকাশ করল? বোকা ইলা নিজ মনেই স্বপ্ন বুনছে। দেখ দেখ রাদিফ, সাদিকে দেখে কিছু শিখ কিভাবে বউয়ের যত্ন নিতে হয়। ইফতির কথায় হাসে ইরা, ছেলেটা পারেও বটে। এক কথা দিয়ে সাদি আর রাদিফ দুজনকেও পিঞ্চ মারল ছেলেটা। রাদিফ মুখ গম্ভীর করে রেখেছে, সকাল সকাল বৃষ্টিতে ভেজার ফলে মুহূর্তেই তার ঠান্ডা লেগে গিয়েছে। ইফতির কথায় মেকি রাগ দেখায়, রাদিফ, একদম বাজে কথা বলবি না, বলে দিলাম। আমি কি তোদের দেখিয়ে আদর যত্ন করব নাকি? হা হা হাচ্ছু। ঠান্ডায় বেচারা রাদিফের হাচ্ছু দিতে দিতে অবস্থা বেহাল, নাক লাল টসটসা হয়ে আছে। এদের কথা বার্তায় ইলা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এখানে সে বাদে এরা সবাই বন্ধু, তাই বোধহয় লজ্জা পাচ্ছে মেয়েটা। আপাতত রাদিফ বাদে সকলেই উপস্থিত ড্রয়িং রুমে। রাদিফ নিজের রুমে তৈরি হতে গিয়েছে, সেই ফাঁকে ইফতি ইরাকে জিজ্ঞেস করে, কালকে তো তোর প্রাণ প্রিয় স্বামীর জন্মদিন, প্ল্যান করেছিস কিছু? ইরার মাথায় চট করে প্ল্যান আসে, সে বাইরে যেতে পারবে না তো কি ইফতি বা সাদি তো তাকে প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিতে পারবে। ভাবনা অনুযায়ী নিজের প্ল্যান জানালো তাদের। ইফতি বিনা বাক্য রাজি হয়ে যায়, সাইদ জানায় সাদি নিজেও। সাদি দূরদৃষ্টি ফেলে তাকিয়ে আছে ইলার দিকে, অন্য কাউকে নিজের মনে রেখে সে কি মেয়েটাকে অধিকার থেকে বঞ্চিত করছে? বিয়ের দিন থেকে এই প্রশ্নটা তাকে ভাবিয়ে যাচ্ছে। সে যে চেষ্টা করছে না তা তো না, কিন্তু কাউকে মন থেকে মুছে ফেলা কি এতটাই সহজ? বড্ড দোটানায় ভুগছে সে। কিন্তু ইলা মেয়েটার প্রশংসার দাবিদার বন্ধু হিসেবে মেয়েটা সত্যি অসাধারণ। বেলা শেষ হয়েছে অনেক সময়, বৃষ্টি থেমেছে, তবে হুট করেই কারেন্ট চলে যাওয়ায় ইরা বারান্দায় গিয়ে বসে। ঝি ঝি পোকায় ডাক শোনা যাচ্ছে। সচরাচর শহরে ঝি ঝি পোকা দেখাই যায় না, তাই তো ইরার এত আগ্রহ। যে যার যার বাড়িতে চলে গেছে বেলা থাকতেই, ইরা আবারও একা হয়ে গিয়েছে। এক ফাঁকে ইফতি এসে সকল জিনিস ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। রাদিফদের কলেজের কিছু বন্ধুরা একত্রে ডিনার করবে আজ। ইরা ইফতি আর সাদিকে দায়িত্ব দিয়েছে যে করেই হোক রাত 11টা পর্যন্ত যেন রাদিফকে বাইরে রাখে। এর ফাঁকে সে রুমটা সুন্দরভাবে সাজাতে পারবে। যেই ভাবা সেই কাজ। ইরা কিছু ফ্রেগ্রেন্সওয়ালা ক্যান্ডেল আনিয়েছিল, সেগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে রেখে দিল। নীল আর সাদা বেলুন দিয়ে রুমটা সাজিয়ে ফেলল। ঘড়িতে তখন রাত 11:15। সে নিজেও পরিপাটি করে তৈরি করে নিল নিজেকে। একবার ভার্সিটির ফেস্টিভ্যালে নীল শাড়ি পরায় রাদিফ তার প্রশংসা করেছিল, তাই সে আজও নীল রঙের এক জর্জেট শাড়ি জড়িয়ে নিল গায়ে। নেই কোনো কৃত্রিম আলো, রুমের ডেকোরেশন সাথে মোমবাতির ঝাপসা আলো যেন পরিবেশটাকে রোমাঞ্চকর করে তুলছে। রাদিফের আসার অপেক্ষার প্রহর গুনতে থাকে মেয়েটা। ঘড়ির কাঁটায় রাত 11:58। ইরা বারান্দাতে থাকার দরুন সে দেখতে পেয়েছে রাদিফ আসছে। গাছে থাকা হলুদ গোলাপটা ছিঁড়ে নিল, এটা তার গাছের প্রথম ফুল। কারেন্ট থাকা সত্ত্বেও কৃত্রিম আলোর পরিবর্তে পুরো রুম জুড়ে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। রাদিফ উপরে উঠে নিজের রুমের আলো নিভানো দেখে ভেবে নেয় ইরা হয়তো ঘুমিয়ে পড়েছে। রাদিফ রুমে ঢুকে অবাকের চরম পর্যায়ে পুরো রুম জুড়ে সুন্দর ডেকোরেশন করা। হ্যাপি বার্থডে হাসবেন্ড। ইরা দরজার পেছনে দিকটাতে থাকায় এতক্ষণ সে ইরাকে খেয়াল করেনি। ইরা বেরিয়ে আসতেই তার চোখ আটকে যায় ইরার উপর। পরনে নীল রঙের শাড়ি, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, মোমের লালচে আলোয় ইরাকে কোনো অপশরীর থেকে কম লাগছে না। ইরা অন্যরকম করে শাড়ি পরেছে, যার দরুন কোমরের অংশ দৃশ্যমান। রাদিফ ফাঁকা ঢোক গিলে, আমাকে পাগল করার জন্য এত আয়োজন। ইরা কথা বলে না, তার কেমন লজ্জা লজ্জা লাগছে। ওসব পরে হবে, আগে আয় তো কেক কাটবি আয়। রাদিফ আর কথা বাড়ায় না, বাধ্য ছেলের মতো কেক কাটে। উইশ করার জন্য কেউ নেই ইরা ছাড়া, তাকেই কেক খাইয়ে দিল। এবার আমার গিফট দে। ইরা গিয়ে হলুদ গোলাপটা নিয়ে আসে। আমার কাছে তোকে দেওয়ার মতো কিছু নেই, আপাতত এটাই তোর গিফট। রাদিফ ফুলটা নিল ইরার কাছ থেকে, নিয়ে সযত্নে ইরার কানের পিছে গুজে দিল। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার গিফট হিসেবে যদি আমি তোকে পেতে চাই, দিবি আমায়? ইরার শরীর ঝিম ধরে যায়, এমন কেন হচ্ছে? সে তো নিজেকে প্রস্তুত করেছিল এসবের জন্য। তবে রাদিফ ভাবে ইরা লজ্জা পাচ্ছে, আগের মতোই বলে,
মুখে বলতে হবে না বুঝে দে তাহলেই হবে, প্লিজ ইরা। লাজুক মেয়েটা নিজের লজ্জা ভেঙে প্রথমবারের মতো নিজ থেকে আঁকড়ে ধরে রাদিফের অধর। রাদিফ নিজের উত্তর পেয়ে শুষে নিতে থাকে প্রেম সুধা যেন কতদিনের তৃষ্ণার্ত। অবাধ্য হাত বিচরণ করছে পুরো শরীর জুড়ে, ইরা ছাড়া পেতে মরিয়া হয়ে উঠছে। পুরুষালী শক্তির সাথে পেরে উঠে না মেয়েটা, বাঁধন থেকে ছোটার জন্য ধাক্কা দিতে থাকে। উহু, ডোন্ট ডিস্টার্ব জান। ঘুমের ঘোরে মুখে পানি ছিটা আসতেই ঘুম ছুটে যায় শাদির, বিরক্তি নিয়ে চোখ খুলে। ইলা চুল শুকাচ্ছে, সেই চুলের পানি এসেছে শাদির মুখে, মেয়েটাকে কেমন স্নিগ্ধ লাগছে। প্রতিদিন শাড়ি পরতে অস্বস্তি হলে অন্য পোশাক পরতে পারো, সমস্যা নেই তো। ইলা খেয়াল করেনি যে ছাদি উঠে পড়েছে, না না সমস্যা নেই, আমার ভালোই লাগে শাড়ি পরতে। ইলার উত্তরে ছাদি হাসে, বোকা মেয়েটা তাকে খুশি করার জন্য শাড়ি পরে রোজ। সে মাকে বলতে শুনেছিল যে ছাদি শাড়ি পরা পছন্দ করে, তারপর থেকে প্রতিদিনই শাড়ি পরে মেয়েটা। শাদির ভেতর অপরাধবোধ কাজ করে, মেয়েটা তার জন্য এত কিছু করে আর সে বউয়ের পূর্ণ অধিকারটুকু থেকে মেয়েটাকে বঞ্চিত রেখেছে। নিজেকে গুছিয়ে নিতে সময় লাগবে তার, সাথে ইলারও। সময়ের স্রোত কি কারোর জন্য থেমে থাকে কখনো? কখনোই থাকে না। কিন্তু অনেক সময় প্রিয় মানুষ হারানোর শোক কাটাতে না পেরে অনেকের জীবন থমকে যায়। ঠিক তেমন ভাবে থমকে গেছে রাদিফের জীবন। আজ পহেলা বসন্ত, ইরাকে ছাড়া রাদিফের জীবনের পঞ্চম বসন্ত। হ্যাঁ, ইরা নেই, শুধু রয়ে গিয়েছে ওর স্মৃতি যা বিচরণ করে বেড়ায় রাদিফের সমস্ত কাজ জুড়ে। আজ থেকে ঠিক 5 বছর আগে, সেদিনটা ছিল শাদিদের বাসায় সবার দাওয়াত, সেই উদ্দেশ্যে ইরা আর রাদিফ বেরিয়েছিল। বৃষ্টি থাকায় রাস্তাঘাট ছিল পিচ্ছিল, একটু 19 থেকে 20 হলে বাইক পরে যায় অবস্থা হলো, তাই বাইক চলছিল হাইওয়েতে, হুট করে বাইকের টায়ার স্লিপ কাটে, ছিটকে পড়ে যায় দুইজন দুই দিকে। রাদিফ এগিয়ে ইরাকে হন্যে হয়ে খুঁজতে লাগে, তার ডান হাত কেমন অকেজো, নড়াতে পারছে না। দূর থেকে চোখ পড়ে হাইওয়ের ঠিক মধ্যেখানে পড়ে আছে ইরার নিথর দেহ। রাদিফ কোনো গাড়ির পোড়া না করে ইরার দিকে এগিয়ে যায়। রাদিফ যতক্ষণে গিয়ে ইরার কাছে পৌঁছাবে তার আগেই একটা মালবাহী দ্রুতগামী ট্রাক এসে ইরার নিথর দেহ ছিন্ন ভিন্ন করে দেয় রাদিফের সামনেই। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠে রাদিফ। ইরা! ইরা কি আদৌ শুনতে পেয়েছে রাদিফের চিৎকার? জানা নেই। পরক্ষণেই রাদিফ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে পিছলার রাস্তায়, মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় পুরো রাস্তা। রাদিফের জ্ঞান ফিরে পুরো 3 দিন পর, সে পর্যন্ত ইরার দাফনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। রাদিফদের পারিবারিক কবরস্থানে চিরকালের জন্য ঘুমিয়ে আছে প্রাণছোড় মেয়েটা। রাদিফের জ্ঞান ফিরলেও সে নিজের মধ্যে থাকত না, সারাক্ষণ ইরা ইরা বলে চিৎকার করতে থাকত। কিছুদিনের মধ্যেই মানসিক রোগী হয়ে যায় ছেলেটা, জিনিস ভাঙচুর থেকে শুরু করে কি না করেছে সে। যে আটকাতে আসতো তাকেও আঘাত করতে দুবার ভাবেনি, তার একটাই কথা, একটাই চাওয়া ছিল, তার ইরাকে এনে দিতে হবে। রাদিফ কিছুতেই সেই ঘটনা বিশ্বাস করে না, তার ভাষ্যমতে সেটা ছিল তার ভয়ঙ্কর এক স্বপ্ন, শুধুই স্বপ্ন। ইরা তো তাকে কথা দিয়েছিল সবসময় তার কাছেই থাকবে, তবে ইরা কেন চলে যাবে তাকে ছেড়ে? রাদিফ হয়ে উঠে বদ্ধ পাগল, প্রিয় মানুষ হারানোর শোকে ছেলেটা মানসিক রোগী হয়ে ওঠে। বাধ্য হয়ে পাগলাগারদের রাখা হয় চিকিৎসা করার জন্য। টানা 4টি বছর পর কিছুদিন আগে নিজ বাড়িতে ফিরেছে রাদিফ। 5টি বছরেও রুমের কিছুই বদলায়নি, ঠিক যেমনটা ইরা রেখে গিয়েছিল ঠিক তেমনই রয়েছে প্রতিটা জিনিস। বাইরে থেকে সবাই দেখে রাদিফ এখন সুস্থ স্বাভাবিক, কিন্তু আদতে কি সত্যি রাদিফ সুস্থ? তার আত্মচিৎকারের একমাত্র সাক্ষী রাতের আধার। রাত হলে যে তার ঘুম আসে না, চাইতেও ঘুম চোখে ধরা দেয় না। মস্তিষ্কটা আজকাল বড্ড ক্লানি অনুভব করে। প্রতিরাতে রাদিফ ইরার কবরের পাশে বসে থাকে, এখানে এলে তার শান্তি লাগে, মনের মধ্যে প্রশান্তি পায়। প্রায় রাতেই ইরার কবরের পাশেই ঘুমিয়ে পড়ে রাদিফ। আজও এসেছে, তবে দিনের বেলায়। এই তো এখানেই তার ইরা, আর কত ইরা? ফিরবি না? উত্তর কি আসে? আসে না তো আসবে কিভাবে? মৃত মানুষ কি কথা বলতে পারে? মাঝে মাঝে ছেলেটার আফসোস হয় ইরা বেঁচে থাকতে কেন সে নিজের ভালোবাসা উপলব্ধি করতে পারেনি। ইরা চলে যাওয়ায় শুধুই কি থমকে আছে রাদিফের জীবন? না তো, প্রত্যেকটা মানুষের জীবনের গতি হারিয়েছে। সকলেই কে আর প্রকাশ করতে পারে?
বোনকে হারিয়ে বাজে ভাবে ভেঙে পড়ে ইলা। সাদি তখন দিশেহারা, একদিকে প্রিয় মানুষ হারানোর বেদনা, আরেকদিকে নিজের ঘরের বউয়ের কষ্ট। ঠিক সেই সময় ইলাকে কাছে টানে ছাদি, বলা চলে এখন তারা সুখী দম্পতি। রাদিফ ইলার সাথে আলাপ জুড়ে দেয় প্রতিবার, তবে সে আলাপ থাকে একপাক্ষিক। রাদিফ নিজেই বলে, নিজেই ইলার উত্তর ভেবে নেয়। ইলা, জানিস সাদি না বাবা হয়েছে, 2 বছরের ছেলে আছে এখন ওর। আমি তো জানতামই না, কেউ আমাকে বলেনি জানিস। ওই দিন এসেছিল তো আমাদের বাড়িতে, আমি দেখেছি। আমাদের মেয়ের বাবু হলে স্বামীর সাথে বিয়ে দিব বুঝলি, আমি কিন্তু কথা দিয়ে এসেছি। কথা শেষ করে বাচ্চাদের মতো হাসতে থাকে, যেন খুব মজা লাগছে তার। পরক্ষণেই মুখবয়ব বদলে যায়, কান্নায় ভেঙে পড়ে ছেলেটা। নিজেকে যতই সান্ত্বনা দিক, তার ইরা তো নেই। এই যে উঠতে পারে না, দেখতে পারে না, তার ইরা কই নেই তো? কেন এমন হলো তার জীবনে? সে কি পাপ করেছিল যার শাস্তি উপরওয়ালা তাকে এভাবে দিচ্ছে? ইরা, এই ইরা, দেখ না, আজ তোকে হারিয়ে আমি প্রান্তরেখার পথিক। আমার নেই কোনো গন্তব্য, আমি পারছি না বেঁচে থাকতে, আর না পারছি তোর কাছে যেতে। নিয়ে যা আমাকে, নিয়ে যা ইরা। আবছায়া এক আলো এগিয়ে আসছে যেন, নাকি সম্পূর্ণই মনের ভুল জানা নেই, তবে রাদিফের কান্নার জোর বেড়েই চলছে। খুট করেই যেন শ্বাস থেমে যায়, ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে, শ্বাস চলছে কি না বোঝার কোনো উপায় নেই। ভালোবাসা কি মানুষকে শুধু পূর্ণতায় দেয়? অনেকের ভালোবাসা অপূর্ণ থাকে। তারা সেই অপূর্ণতাকেই নিজের পূর্ণতা ভেবে বসে থাকে। আবার অনেকের ভালোবাসা তাকে শেষ সীমানায় এনে দাঁড় করায়, যেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় থাকে না। ভালোবাসা পারে মানুষকে সর্বসুখ এনে দিতে, আবার ভালোবাসাই মানুষকে প্রান্তরেখার পথিক বানিয়ে দিয়ে পারে। সমাপ্ত।